আছে এই এখনই ঢুকুন। তুমি কি এখনই নিবা টাকা? তুমি আমার নাম্বার গুলি দাও, আমি নাম্বার গুলি পরে পাঠাই দিই, ও টাকা পাঠাই দিই। নাম্বার দাও। আমার একটা নাম্বার দাও, ওইটা পাঠাই দিই। সালামু আলাইকুম। অনলাইনে যারা আছেন সবাই কেমন আছেন? সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা দ্রুত কমেন্ট করে জানান। নতুন অনেকেই। ওকে ফাইন, হ্যাঁ কথা বললাম। আসেন আমরা বাস্তব সংখ্যা নিয়ে পড়ালেখা করব। বাস্তব সংখ্যার ক্ষেত্রে আচ্ছা মৌলিক সংখ্যা এগুলিতে পরে আসবো। আচ্ছা, আশা করি সবাই রেডি। ওকে, সব ঠিক আছে, চলেন। বাস্তব সংখ্যা আমাদের প্রথম টপিক পাটিগণিতের। বাস্তব সংখ্যা পড়ার আগে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে অঙ্ক কি। অঙ্ক, সবাই বোর্ডে তাকান।
জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলেন আমরা ক্লাস স্টার্ট করি। হ্যাঁ, তাহলে বাস্তব সংখ্যা আমাদের ফার্স্ট টপিক। বাস্তব সংখ্যার জানার আগে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি গণিতে অঙ্ক কি। অঙ্ক হচ্ছে কি হিসেব নিকাশের জন্য আমরা যে ধরনের প্রতীক ব্যবহার করি বা চিহ্নগুলো ব্যবহার করি, এটাই হচ্ছে গিয়ে অঙ্ক। খাতায় লেখেন গণিতে অঙ্ক রয়েছে 10টি। গণিতে গণিতে অঙ্ক রয়েছে গণিতে অঙ্ক রয়েছে 10টি। গণিতে অঙ্ক রয়েছে 10টি। সে অঙ্কগুলো হচ্ছে আমরা জানি যে 0 থেকে নিয়ে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই হচ্ছে গিয়ে 10টি অঙ্ক। তাহলে অঙ্ক হচ্ছে কি আমরা যে প্রতীকগুলো বা চিহ্নগুলো ব্যবহার করি হিসেব নিকেশে, সেটাই হচ্ছে অঙ্ক। আর অঙ্ক রয়েছে গণিতে কয়টি? 10টি। সেই 10টি হচ্ছে কি কি 0 থেকে নিয়ে 9 পর্যন্ত। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় তাহলে বলেন তো বৃহত্তম অঙ্ক কোনটি? বৃহত্তম অঙ্ক 9, খুব সুন্দর উত্তর। আর ক্ষুদ্রতম অঙ্ক কোনটি? এখানেই কনফিউজ আপনারা। তাহলে আমরা কিন্তু বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলি নাই আপনাকে, আমরা কি কোশ্চেন করছি বলেন তো? বৃহত্তম অঙ্ক। আচ্ছা বলেন তো এই যে অঙ্ক লিখছেন এর মধ্যে কি শূন্যকে ইনক্লুড করে লিখছেন না বাদ রেখে লিখছেন? শূন্য কি অঙ্কের মধ্যে একটি? একটি। তাহলে অঙ্ক জিজ্ঞেস করলে ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে গিয়ে 0, ক্ষুদ্রতম অঙ্ক 1 নয়, ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে গিয়ে 0। আমরা আসবো ওইটাতে আসবো আমরা এখন। হ্যাঁ আমরা ওইটাও আসবো, একটু অপেক্ষা করেন। এক অঙ্ক নিয়ে আগে ক্লিয়ার হয়ে নেন। যদি আপনাকে অঙ্ক জিজ্ঞেস করা হয় যে বৃহত্তম অঙ্ক, তাহলে আপনি বলবেন হচ্ছে কি দেখেন 10টাই। অঙ্ক কয়টা? 10টা। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে বৃহত্তম বললে সবচেয়ে বড়টা, সবচেয়ে বড় এখানে কে? 9। আর ক্ষুদ্রতম বললে সব থেকে ছোট যেটা, সব থেকে ছোট হচ্ছে এখানে 0 অঙ্কের ক্ষেত্রে। ওকে, ক্লিয়ার কিনা বলেন? এবার আসেন আমরা সংখ্যায় চলে যাই। যেহেতু আমরা অঙ্ক সম্পর্কে একটু ধারণা নিলাম, তাহলে আমরা সংখ্যায় চলে যাই। সংখ্যা কাকে বলে? এক বা একাধিক অঙ্ক মিলে এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা গঠিত হয়। এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা গঠিত হয়। ওকে, এখন এই যে সংখ্যা সেটা এক অঙ্ক বিশিষ্ট হতে পারে, একাধিক অঙ্ক বিশিষ্ট হতে পারে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল নেই, মনে করেন 347 যদি আমরা নিলাম, এই পুরোটা একটা কি বলেন তো? এই পুরোটা একটা সংখ্যা। খুব সুন্দর উত্তর যে এই পুরোটা মিলে হচ্ছে গিয়ে একটা সংখ্যা। যদি বলি এই সংখ্যাটা কয় অঙ্ক বিশিষ্ট, তাহলে 3 অঙ্ক বিশিষ্ট। এখানে 3 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, এরা প্রত্যেকেই কি বলেন তো? অঙ্ক। ঠিক আছে, তাহলে অঙ্ক আর সংখ্যা আপাতত আমরা ক্লিয়ার। এবার আমরা আসি যে অঙ্ক আর সংখ্যা থেকে অ্যাকচুয়ালি কি ধরনের প্রশ্ন করা হয়। তাহলে অঙ্ক আর সংখ্যা থেকে যে ধরনের প্রশ্ন করা হয় সেটা আমরা খাতায় লিখবো। খাতায় লেখেন যে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য ও যোগফল কত? 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য ও যোগফল কত? লিখছেন? আসেন তাহলে আমরা এখানে কি লিখছি এখন? 5 অঙ্কের বৃহত্তম। তাহলে এখন আমাদের দরকার হচ্ছে কাকে? বৃহত্তম সংখ্যাকে। আর হচ্ছে গিয়ে ক্ষুদ্রতম সংখ্যা দরকার কয় অঙ্কের? 5 অঙ্কের। 5 অঙ্কের বৃহত্তম দরকার, 5 অঙ্কের ক্ষুদ্রতম দরকার। এবার আসে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি নির্ণয় করতে যাই, তাহলে আমাকে কি নিতে হবে? অঙ্কগুলোর মধ্যে বৃহত্তম 9, তাহলে আমরা 9 নিব কয়টা? 5টা। লিখলাম 9 হচ্ছে 5টা। এবার আমরা জেনে আসছি যে অঙ্কের মধ্যে ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে কি 0। তাহলে কি এখন 5 অঙ্কের ক্ষুদ্রতম বললে 5টা 0 নেওয়া উচিত? 5টা 0 নেওয়া উচিত। তাহলে
5টা শূন্য যদি আমি নেই সেক্ষেত্রে কি তৈরি হবে না, সংখ্যা তৈরি হবে। হ্যাঁ হবে। এর জন্য আমরা কি করব, ক্ষুদ্রতমর ক্ষেত্রে গিয়ে প্রথমটা কি নিতে হয়, 1 নিতে হয়, বাকি 4টা কি নিতে হয়, বাকি 4টা নিব 0। এদের কি জানতে চাওয়া হয়েছে, পার্থক্য। এখন আপনার কাছে পার্থক্য নামে আসবে, অথবা আপনার কাছে অন্তর নামে আসবে, অথবা আপনার কাছে বিয়োগফল নামে আসবে, অথবা আপনার কাছে ব্যবধান নামে আসবে। কি নামে আসবে, ব্যবধান। তো এই 4টার মানে একই, পার্থক্য, অন্তর, বিয়োগফল, ব্যবধান, এর মানে একই। তো বিয়োগ করে দেই, বিয়োগ যদি আমি করি তাহলে এখানে পাবো 9 9 9 9 কত 8। এই হচ্ছে গিয়ে আমাদের 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। আর যদি আমরা যোগফল বের করতে চাই, যোগফল বের করতে হলে আমরা আবার কি করব, যোগফল বের করতে চাইলে আমরা এই সংখ্যাগুলিকে আবার কি করে দিব, যোগ করে দিব। তার মানে 5টা 9 আর 1 লিখে 4টা 0, এদেরকে আমরা করব যোগ। তাহলে যোগ করলে আসতেছে এখানে 9 9 9 9 আর 9 আর 1 10। ঠিক আছে, 1,09,999। এটা অনেকে অ্যান্সার করেছেন, সবার অ্যান্সার কারেক্ট আছে যারা এই অ্যান্সারটা করেছেন। বলেন এই অঙ্ক আর সংখ্যা ক্লিয়ার কিনা এটা বলেন। তাহলে আপনারা যে কাজটা এখন করবেন সেই কাজটা হচ্ছে গিয়ে 6 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার, 6 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার পার্থক্য আর যোগফল, এই দুইটাই নির্ণয় করেন। পার্থক্য প্লাস যোগফল এই দুইটাই নির্ণয় করেন, নির্ণয় করে অ্যান্সার দেন। তাহলে আমরা কি জানতে চাচ্ছিলাম, 6 অঙ্কের হচ্ছে ক্ষুদ্রতম, 6 অঙ্কের ক্ষুদ্রতম থেকে 6 অঙ্কের বৃহত্তম। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম হচ্ছে কত, 6টা, সরি আগে ক্ষুদ্রতম দিছি তাই তো। আচ্ছা তাহলে আগে বসবে 1 লিখে 5টা 0, আগে কাকে রাখছি, ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম, তাহলে 1 লিখে 5টা 0। আর এরপরে 6 অঙ্কের কি বৃহত্তম, তাহলে বৃহত্তম মানে 6টা 9, তাহলে 6টা 9 লিখলাম। তাহলে পার্থক্য কত আসবে, আচ্ছা আমি এখানে 6 অঙ্কের ক্ষুদ্রতম আর 6 অঙ্কেরই বৃহত্তম দিছি তাই তো, গড়মিলটা এখানেই লাগছে তাই না। আচ্ছা উচিত ছিল আমাকে 6 অঙ্কের ক্ষুদ্রতম আর হচ্ছে গিয়ে 5 অঙ্কের বৃহত্তম করেন, এটা করেন, ওকে এটা করেন। 6 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম থেকে 5 অঙ্কের বৃহত্তমটা করেন, 1 আসবে। আচ্ছা 1 আসবে, বিয়োগ ফলটা আসবে হচ্ছে কি 1। অনলাইনে যারা আছেন তারা আরেকবার একটু শুনেন। 6 অঙ্কের ক্ষুদ্রতম থেকে 5 অঙ্কের বৃহত্তমর পার্থক্য কত সেইটা বলেন, হ্যাঁ পার্থক্যটা বলেন। ধন্যবাদ। ছয় অঙ্কের ক্ষুদ্রতম থেকে 5 অঙ্কের বৃহত্তম পার্থক্য কত এটা বলেন অনলাইনে যারা আছে। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতমতে আমরা কি লিখবো, 1 এর সাথে 5টা 0 তাই না, আর হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম মানে 5টা 9, এদের বিয়োগ করলে কত আসবে, 1 আসবে। বাদ, তাহলে 1 আসবে। ওকে ওকে 1 অনেকে অ্যান্সার করতেছেন, যারা 1 অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। আর যোগফল বললে এদেরকে আমরা কি করে দিব, যোগ করুন।
1,99,999 আসবে। আচ্ছা, এবার আসেন আরেকটা টাইপ প্রশ্ন আছে এখান থেকে, সেটা লিখবো আমরা। লেখেন, খাতায় লেখেন। 0, 1, 2 ও 3 দ্বারা গঠিত। 0, 1, 2 ও 3 দ্বারা গঠিত। 0, 1, 2 ও 3 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য যোগফল কত? পার্থক্য বা যোগফল কত? তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে প্রশ্নের শুরুতে একটা কন্ডিশন দিয়ে দিছে। এখন আমি বৃহত্তম আর ক্ষুদ্রতম যদি লিখতেও চাই, তাহলে আমি চাইলেই 4 অঙ্কের অঙ্ক এখানে কয়টা দিছি? 4টা। তার মানে এখানে বৃহত্তম সংখ্যাটাও 4 অঙ্কের আসবে আর ক্ষুদ্রতম অঙ্কটাও 4 অঙ্কের আসবে। বৃহত্তম আর ক্ষুদ্রতম। তো খেয়াল করেন, এখন কি আমি এখানে চাইলেই 4টা 9 বসাইতে পারবো? কেন পারবো না? কারণ আমাকে প্রশ্নে 4টা অঙ্ক দিয়ে দিছে, লিমিটেশন আছে। হ্যাঁ, কন্ডিশন দিয়ে দিছে যে এই 4টা দিয়েই বৃহত্তম বানাইতে হবে, এই 4টা দিয়েই। তাহলে এই 4টা দিয়ে যদি বৃহত্তম বানাইতে চাই তাহলে কি লিখবো? 3210, 3210। আর ক্ষুদ্রতমর জন্য কি লিখবো? যারা এইটা বলবেন 0123, এটা হবে? এটা হবে না। কেন? কারণ এই শূন্যের কোনো কি নাই, দাম নাই। তাহলে এখানে অ্যাকচুয়ালি কয় অঙ্ক বিশিষ্ট হয়েছে? এটা কিন্তু লিখলে ভুল হবে। কি লিখতে হবে? 1023 লিখতে হবে, তাই না? যদি আমি 1230 লিখি তাহলে তো বড় হয়ে গেল না? তাহলে কি লিখতে হবে? 1023। এদের পার্থক্য যদি বের করি তাহলে এখানে 7, 2 কে 3, 11 হবে। 8 হলে হাতে থাকে 1, 2 হবে হচ্ছে 1 হলে 3 আছে, তাহলে আসতেছে কত? 2187, 2187। আর যোগফল যদি নির্ণয় করতে চাই তাহলে এদের যোগ করে দিব, যোগ করলে অ্যান্সার চলে আসবে। ভেরি গুড, 4233 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই টাইপের প্রশ্ন এখন পর্যন্ত এই অঙ্ক আর সংখ্যা থেকে আসছে। তো অঙ্ক আর সংখ্যা থেকে প্রশ্ন আসলে এই ধরনের প্রশ্ন আসবে, এগুলোর উপরে আপনার প্র্যাকটিস রাখবেন। হ্যাঁ, এবার আসেন অঙ্ক আর সংখ্যা যেহেতু শিখলাম, তাহলে বাস্তব সংখ্যায় আগানো যেতে পারে। অনলাইন ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা সামনে আগাতে পারবো। ওই যে অঙ্কের সংখ্যাটাই তো বললাম আপনাকে। প্রতীক, চিহ্ন বা প্রতীক আপনি বলতে পারেন, ব্যবহার হয় হিসাব নিকাশের জন্য। হিসাব নিকাশের জন্য যে সকল চিহ্ন বা প্রতীক ব্যবহার হয়। স্যার এটা আর একটু বুঝাই দেন। আচ্ছা, এটা আরেকবার বলে দিচ্ছি, খেয়াল করেন যে 0, 1, 2 ও 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার এখানে পার্থক্য বা যোগফল জানতে চাওয়া হয়েছে। খেয়াল করেন, আগের প্রশ্নটাই আমরা বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য লিখছিলাম যে 4 অঙ্কের বৃহত্তম বললে লিখতে বলছিলাম 4টা 9, আর 4 অঙ্কের ক্ষুদ্রতম বললে লিখতে বলছিলাম হচ্ছে গিয়ে 1 লিখে 3টা 0। এইখানে কেন বৃহত্তম আর ক্ষুদ্রতমর ক্ষেত্রে ওই সংখ্যাগুলো কেন লিখলাম, ওই অঙ্কগুলো কেন লিখলাম না? কারণ এই প্রশ্নে আপনাকে শুরুতে কন্ডিশন দিছে যে এই যে 4টা অঙ্ক 0, 1, 2 ও 3 এদের দ্বারাই 4 অঙ্কের বৃহত্তম বানাইতে হবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম বানাইতে হবে। তো বৃহত্তম যদি আমি নির্ণয় করতে চাই এই 4টা অঙ্ক দ্বারা, তাহলে এই 4টার মধ্যে বৃহত্তম হচ্ছে 3, এর জন্য 3 আগে বসছে। 3 এর পরে হচ্ছে গিয়ে কে? বড় অঙ্ক হচ্ছে 2, 2 এর পরে বড় অঙ্ক হচ্ছে গিয়ে 1, তারপরে হচ্ছে গিয়ে 0। এই পেয়ে গেলাম 4 অঙ্কের বৃহত্তম। আর ক্ষুদ্রতম এর জন্য আমরা 0, 1, 2, 3 লিখতে পারবো না। কেন? 0, 1, 2, 3 লিখলে এটা অ্যাকচুয়ালি এই শূন্যের কোনো দাম নাই, এখানে অ্যাকচুয়ালি সংখ্যা হয়ে যাবে কয় অঙ্ক বিশিষ্ট? 3 অঙ্ক বিশিষ্ট। কিন্তু আমাদের প্রশ্নে উল্লেখ করে দিয়েছে কয় অঙ্কের? 4 অঙ্কের। তাই ক্ষুদ্রতম লেখার জন্য প্রথমে অ্যাকচুয়ালি আপনাকে 1 বসাইতে হবে। 1 বসানোর পরে 1 এর পরবর্তীতে গিয়ে বসবে 0, তারপরে 2, তারপরে 3। এদের পার্থক্য তাহলে বিয়োগ করলেন 2187 আসলো, আর এদের যোগফল তাহলে যোগ করলেন আসলো 4233।
পরবর্তীতে আসেন বাস্তব সংখ্যায় চলে যাব আমরা। বাস্তব সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে, অথবা আপনি বলতে পারেন মূলদ অমূলদ সংখ্যাকে। শূন্য সহ সকল মূলদ অমূলদ সংখ্যাই কি বলেন তো? বাস্তব সংখ্যা, অথবা ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাগুলোকেই বাস্তব সংখ্যা বলতে পারবেন শূন্য সহ। বাস্তব সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গিয়ে মূলদ, আরেকটা হচ্ছে গিয়ে অমূলদ। একটা মূলদ, আরেকটা হচ্ছে গিয়ে অমূলদ। মূলদ সংখ্যা কাকে বলে? সরি, পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা যায় তাহলে মূলদ, আর প্রকাশ করা না গেলে অমূলদ। আচ্ছা, এই এতটুকু সংখ্যা দিয়ে অপশন থেকে কোনটা মূলদ কোনটা অমূলদ বের করতে পারবেন? পারবেন? বলেন তাহলে এটা। মূলদ সংখ্যার যে আপনি সংজ্ঞা দিচ্ছেন, সংজ্ঞাটা অ্যাকচুয়ালি কারেক্ট আছে। পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলে মূলদ, না করা গেলে অমূলদ। এটাই আমরা জেনে আসছি, এটাই আমরা পড়ে আসছি, এটাই আমরা কি করে আসছি? মুখস্থ করে আসছি, সবাই করে আসছে এটা, সবাই, তাই না? অনেকবার করছি আমরা। √2 একটি অমূলদ সংখ্যা, প্রমাণ করেন। হ্যাঁ, √7 অমূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা, তাই না? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি অমূলদ সংখ্যা না, এটা একটা মূলদ সংখ্যা হবে। তো আমরা যেটা বলবো যে পি ও কিউ পূর্ণ সংখ্যা, যেখানে কিউ ইকুয়াল নট 0। পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইকুয়াল নট 0। আর পি বাই কিউ আকারে যদি কি করা যায়? প্রকাশ করা যায়, তাহলে সেটা কি হবে? মূলদ হবে। আর আরেকটা ভাবে বলতে পারেন, আরেকটা কন্ডিশন ফেলতে পারেন, পি ও কিউ পরস্পর সহমৌলিক হইতে হবে, সহমৌলিক হইতে হবে, এবং কিউ ইকুয়াল নট 0 আর কিউ গ্রেটার দেন 1 হইতে হবে। কথা বুঝছেন? মূলদ অমূলদের আরো ডিটেলস জানবো, একটু পরে জানবো, আগে এই কথাটুকু বুঝেন যে এই কথাটুকু খেয়াল করে। মূলদ সংখ্যা কাকে বলে? অবভিয়াসলি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলে মূলদ, আর প্রকাশ করতে না পারলে অমূলদ। তবে সেখানে শর্ত হচ্ছে পি ও কিউ পূর্ণ সংখ্যা হইতে হবে এবং কিউ ইকুয়াল কি হওয়া যাবে না? 0 হওয়া যাবে না। আরেকটা বলতে পারেন পি ও কিউ পরস্পর কি হইতে হবে? সহমৌলিক, কিউ ইকুয়াল, হ্যাঁ, আর কিউ গ্রেটার দেন 1। এই শর্তগুলো যদি সে ফিল আপ করতে পারে তাহলে সে কি? মূলদ, আর না করতে পারলেই অমূলদ। আসেন, লিখছেন না আপনারা এগুলো? লেখেন। শেষ? এবার আসেন, এই এখন যে চার্টটা পড়তেছেন এই চার্টটা খুব ভালোভাবে ফোকাস করেন, খুব ভালোভাবে ফোকাস করেন, কারণ এই চার্টের মধ্যে আপনি অনেক কিছু জেনে ফেলতে পারবেন। মূলদ সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করতে পারবেন, একটা হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে গিয়ে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে গিয়ে ভগ্নাংশ। তাহলে মূলদ সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়? একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ। তাহলে সকল অখণ্ড সংখ্যাকে আপনি কি বলতে পারবেন? পূর্ণ সংখ্যা বলতে পারেন। সকল অখণ্ড সংখ্যাকে, শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সকল অখণ্ড সংখ্যাকে আপনি কি বলতে পারবেন? পূর্ণ সংখ্যা বলতে পারবেন। এবার আসেন পূর্ণ সংখ্যাকে, পূর্ণ সংখ্যা বলতে সরাসরি কি সংখ্যা? অখণ্ড হইতে হবে, অখণ্ড হইতে হবে, হ্যাঁ, গোটা সংখ্যা হইতে হবে, হ্যাঁ, ডিভাইডেড হওয়া যাবে না, রাইট, ভগ্নাংশ আকারে হওয়া যাবে না, ভগ্নাংশ তো আলাদা একটা পার্টি। ওকে, পূর্ণ সংখ্যাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? একটা হচ্ছে গিয়ে ধনাত্মক, একটা হচ্ছে গিয়ে ঋণাত্মক, আরেকটা হচ্ছে গিয়ে শূন্য। ধনাত্মক, ঋণাত্মক, আরেকটা হচ্ছে গিয়ে শূন্য। ধনাত্মক সংখ্যা কাকে বলে? শূন্য থেকে বড়, শূন্য থেকে বড় গুলি কি পজিটিভ দেখি আমরা, তাই না? সংখ্যা রেখা যদি আমরা দেখি
শূন্য থেকে যে বড় বড় যারা থাকে তারা কি হয়, পজিটিভ হয়, আর শূন্য থেকে ছোট যারা হয় তারা কি হয়, নেগেটিভ। ধনাত্মক বলতে তো পজিটিভ বোঝায়, তাই না? আর ঋণাত্মক বলতে কি বোঝায়, নেগেটিভই বোঝায়। তাহলে শূন্য থেকে বড় যারা তারা হচ্ছে গিয়ে ধনাত্মক, শূন্য থেকে ছোট যারা তারা হচ্ছে গিয়ে ঋণাত্মক। আর শূন্য তো আপনি চেনে নি, নাকি? এবার ধনাত্মক সংখ্যাকে আপনি 3 ভাগে ভাগ করতে পারবেন, মৌলিক, যৌগিক, আর হচ্ছে গিয়ে এক, অথবা আমরা বলি সহমৌলিক। ওকে, তাহলে আমি শুরু থেকে আরেকবার বলে বলে আসতেছি, খেয়াল করেন। মূলদ সংখ্যা যাদেরকে আমরা কি আকারে প্রকাশ করতে পারবো, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। সেখানে শর্তগুলো হচ্ছে পি সমান 0 হইতে পারবে না, পি ও কিউ পূর্ণ সংখ্যা হতে হবে। আবার বলছি হচ্ছে পি ও কিউ পরস্পর কি হইতে হবে, সহমৌলিক হইতে হবে, কিউ গ্রেটার দেন 1 হইতে হবে, কিউ ইকুয়াল 0 হইতে পারবে না। এই শর্তগুলো ফিল আপ করলে সে মূলদ, করতে না পারলে অমূলদ। মূলদ সংখ্যাকে আমরা বলছি 2 ভাগে ভাগ করতে পারবো, একটা পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে গিয়ে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা হচ্ছে গিয়ে সকল অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ধনাত্মক, একটা ঋণাত্মক, আর একটা হচ্ছে গিয়ে শূন্য। শূন্য থেকে বড় যারা তারা ধনাত্মক, শূন্য থেকে ছোট যারা তারা ঋণাত্মক, আর শূন্য তো আমরা চিনি। ধনাত্মক সংখ্যাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, একটা মৌলিক, একটা যৌগিক, আর একটা হচ্ছে এক বা সহমৌলিক। মৌলিক হচ্ছে কারা, মৌলিক হচ্ছে গিয়ে যার ফ্যাক্টর 2টি। মৌলিক সংখ্যা কাকে বলে, যার ফ্যাক্টর, কেন ভাই হাতের লেখা বুঝতে পারতেছেন না কেন? লেখা তো বড়ই আছে, আপনার ভিডিওতে বা আপনার নেটের প্রবলেম হইতে পারে। হ্যাঁ, নেট স্লো হইতে পারে। সবার একই অবস্থা কিনা একটু আমাকে কমেন্ট করে জানান তো, যে লেখা বোঝা যাচ্ছে কিনা। চলে, মৌলিক সংখ্যা হচ্ছে, খেয়াল করেন, হ্যাঁ, মৌলিক সংখ্যা নিয়ে আমরা যদিও আজকে পড়বো, মৌলিক সংখ্যার আলাদা টপিকই আছে। মৌলিক সংখ্যা হচ্ছে যার ফ্যাক্টর কয়টি, 2টি, নো 3টি না, একটিও না, দুটিও না, একটিও না, 3টিও না, কয়টা হইতে হবে, 2টা হইতে হবে। মৌলিক সংখ্যা মানে যার ফ্যাক্টর কয়টি, 2টি। ফ্যাক্টর মানে হচ্ছে গুণনীয়ক, এমন একটা সংখ্যা যে সংখ্যাটা শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কি হবে না, ভাগ যাবে না। তাহলে মৌলিক সংখ্যার ফ্যাক্টর কয়টি, 2টি। 2টির কমও হবে না, বেশি হবে না, যে সংখ্যাটি এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কি নয়, বিভাজ্য নয়, না ভাগ করা যায় না, সেটাই হচ্ছে কি মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা তাহলে কি, যাদের ফ্যাক্টর 2 এর অধিক, যাদের ফ্যাক্টর 2 এর অধিক। যেমন আমরা যদি এক্সাম্পল নেই, মনে করেন 13 একটা সংখ্যা নিলাম। 13 সংখ্যাটাকে যদি আপনি দেখেন যে এটা ভাগ যাবে কি কি দ্বারা, 13 ভাগ যাবে 1 দ্বারা এবং 13 দ্বারা, তাহলে ফ্যাক্টর কয়টা পেলাম, 2টার আর বেশি পাবো এখান থেকে কোনোভাবে নেই। তার মানে এটা কি মৌলিক সংখ্যা। আর যদি আমি বলি যে বলেন তো 8 এর ফ্যাক্টর বা গুণনীয়ক গুলো কি কি, 8 1 দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা যাবে, 4 দ্বারা যাবে, 8 দ্বারা যাবে, তাহলে কয়টা পাইলেন, দেখেন 4টা পাইলেন। তার মানে 2 এর অধিক না, এখানে 2 এর অধিক কিনা বলেন তো, 2 এর অধিক। যেহেতু এখানে 2 এর অধিক, তার মানে এইটা আর মৌলিকের মধ্যে নাই, এটা কি হয়ে গেছে, যৌগিক হয়ে গেছে। তাহলে মৌলিক হচ্ছে গিয়ে ফ্যাক্টর 2টাই হবে, কমও হবে না, বেশি হবে না। আর যৌগিক হচ্ছে গিয়ে 2 এর অধিক, অধিক যে কোনো পরিমাণ হইতে পারে, কিন্তু সেটা কি হইতে হবে, 2 এর অধিক হইলেই সেটা কি হয়ে যাবে, যৌগিক। এক বা সহমৌলিক কি, এটা একটু বুঝেন। এক বা সহমৌলিক হচ্ছে গিয়ে পরস্পর দুটি সংখ্যার, পরস্পর দুটি সংখ্যার এক, পরস্পর দুটি সংখ্যার গসাগু বা গুণনীয়ক যদি এক হয়, পরস্পর দুইটা সংখ্যার গসাগু যদি এক হয় বা গুণনীয়ক যদি কি হয়, এক হয়, মানে পরস্পর দুইটা সংখ্যা যদি এক ছাড়া আর কোন সংখ্যা দ্বারা কি না যায়, ভাগ না যায়। যেমন আমরা নিতে পারি 3 আর 5, কয়টা সংখ্যা নিলাম, 2টা সংখ্যা নিলাম, 3 আর 5 নিলাম। এই 3 আর 5 কে যদি কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ করতে চাই, তাহলে সেটা কি হবে, এক ছাড়া আর কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো, বলেন তো 12 আর 17 কে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো কিনা, তাহলে এরা সহমৌলিক। বলেন তো 35 আর হচ্ছে গিয়ে 35 না 25 আর হচ্ছে 36, এরা সহমৌলিক কিনা,
এই জায়গাটায় গিয়ে একটা কমন মিস্টেক আমাদের হবে, তাই না? খেয়াল করেন, 25 আর 36 দেখে মনে হইতেছে আপনার কাছে 25-এর তো গুণনীয়ক বেশি, তাই না? 36-এ তো গুণনীয়ক বেশি। আপনাকে তো বলা হয় না যে 25-এর গুণনীয়ক কয়টা আর 36-এর গুণনীয়ক কয়টা, এটা কি আপনার কাছে বলছে? আপনাকে কি বলা হয়েছে? পরস্পর সহমৌলিক মানে পরস্পর দুটি সংখ্যা শুধুমাত্র এক দ্বারা যদি ভাগ যায়, আর কোন সংখ্যা দ্বারা যদি ভাগ না যায়, তাহলেই তারা কি সহমৌলিক। তাহলে এখন 25 এবং 36 কোন কমন সংখ্যা দ্বারা যদি ভাগ যায়, সে শুধুমাত্র কি দ্বারা ভাগ যাবে? এক দ্বারা যাবে। 25-কে আপনি 5 দ্বারা ভাগ করতে পারবেন, কিন্তু 36-কে কি পারবেন? 36-কে আপনি 6 দ্বারা ভাগ করতে পারবেন, 25-কে কি 6 দ্বারা ভাগ করতে পারবেন? তাহলে এদের মধ্যে যদি কমন সংখ্যার কথা বলি, গুণনীয়কের কথা বলি, তাহলে সেটা শুধুমাত্র কে? তাহলে এটা একটা কি সহমৌলিক সংখ্যা। খুব ভালোভাবে খেয়াল করতে হবে। প্রশ্ন পাওয়ার সাথে সাথে কি করা যাবে না, উত্তর দিয়ে দেওয়া যাবে না, দাগানো যাবে না। খুব ভালোভাবে খেয়াল করতে হবে অ্যাকচুয়ালি প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কি এবং অপশন দেওয়া হয়েছে কি। কথা বুঝছেন কিনা বলেন? তাহলে সহমৌলিক হলে আপনি খেয়াল করবেন যে অপশনগুলোর মধ্যে পরস্পর দুইটা সংখ্যা যদি এক ব্যতীত আর কোন সংখ্যা দ্বারা ভাগ না যায়, তাহলেই তারা কি হবে? সহমৌলিক হবে। সহমৌলিক ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? অনলাইন ক্লিয়ার কিনা বলেন? অনলাইনে একজন জিজ্ঞেস করছিলেন সহমৌলিকের কথা, ক্লিয়ার কিনা বলেন? অনলাইনে তাহলে আরেকবার লাস্ট আমি সহমৌলিকের কথা বলে দিচ্ছি, ভালোভাবে খেয়াল করেন। সহমৌলিক হতে হলে খেয়াল করবেন পরস্পর দুটি সংখ্যা, সিঙ্গেল সংখ্যার কথা আমরা একবার উচ্চারণ করি নাই। পরস্পর দুইটি সংখ্যা মানে দুইটি সংখ্যা একত্রে এরা যদি এক ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ না যায়, তাহলেই সহমৌলিক। যেমন আমি নিতে পারি 52 আর নিলাম হচ্ছে গিয়ে ধরেন 97, 52 আর 97, এটা কি এক ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে? যাবে? যাবে না। তাই এরা কি হয়ে যাবে? সহমৌলিক হবে। 52 এর হয়তো গুণনীয়ক অনেক বেশি, 2 দ্বারা ভাগ যাবে, 27 দ্বারা ভাগ যাবে, 52 দ্বারা ভাগ যাবে, 1 দ্বারা ভাগ যাবে, যদি আমি সিঙ্গেল সংখ্যার কথা চিন্তা করি। কিন্তু সহমৌলিকের ক্ষেত্রে তো সিঙ্গেল চিন্তা করার সুযোগ নাই, আছে। কি করতে হবে? কমন সংখ্যা খুঁজতে হবে, যে এই দুইটাই ভাগ যাবে এমন কমন সংখ্যা হচ্ছে শুধুমাত্র কে? এক, এক ছাড়া আর কেউ নাই। তাই 52 আর 97 এরা কারা? সহমৌলিক। ওকে, আমরা চলে যাব ভগ্নাংশ পার্টে। ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যাবে, একটা হচ্ছে সাধারণ, আরেকটা হচ্ছে গিয়ে দশমিক। ভালোভাবে খেয়াল করেন, ভগ্নাংশকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গিয়ে সাধারণ, আরেকটা হচ্ছে গিয়ে দশমিক। সাধারণ ভগ্নাংশকে আমরা দশমিক, সাধারণ ভগ্নাংশকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রকৃত, আরেকটা হচ্ছে অপ্রকৃত, আরেকটা কি বলেন তো? আরেকটা হচ্ছে গিয়ে মিশ্র ভগ্নাংশ। ভেরি গুড। ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে দশমিক। সাধারণ ভগ্নাংশকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত, আর একটা হচ্ছে গিয়ে মিশ্র। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে বলেন তো? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার লব হরের থেকে কি হবে? ছোট হবে। যেমন বলতে পারি আমরা 3/5, এখানে লব হচ্ছে 3, হর হচ্ছে গিয়ে 5, তাহলে 3 5-এর থেকে যেহেতু ছোট, তাহলে এটা একটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ মানে যেখানে লব হরের থেকে কি হবে? বড় হবে। মানে এই যে একটা এক্সাম্পল নিলাম, 5/3, লব বড় হর ছোট, তাহলে এখানে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত লব বড় হবে, হর ছোট হবে, না, প্রকৃত হচ্ছে লব ছোট হবে, হর বড় হবে। অপ্রকৃত হচ্ছে গিয়ে লব বড় হবে, হর ছোট হবে। আর মিশ্র ভগ্নাংশ এটা হচ্ছে গিয়ে যেখানে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত অবস্থায় থাকে। যদি আমি 5-কে 3 দ্বারা ভাগ করি, তাহলে 3 সমস্ত এক সমস্ত 2/3 পাবো, তাই না? 1 সমস্ত 2/3 পাবো। যদি আমি 5-কে 3 দ্বারা ভাগ করি, তাহলে ভাগ করলে যদি সমস্ত আকারে বা মিশ্র আকারে লিখতে চাই, 1 সমস্ত 2/3।
দেখেন এটা একটা পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটার সাথে 2/3 এটা একটা প্রকৃত ভগ্নাংশ, কি অবস্থায় আছে? যুক্ত অবস্থায় আছে। এই হচ্ছে গিয়ে প্রকৃত অপ্রকৃত মিশ্র। ক্লিয়ার কিনা বলেন? এটা সবচেয়ে ব্যবহার হয় হচ্ছে গিয়ে যখন আপনি সরল প্রশ্ন সলভ করেন। সরল প্রশ্ন, ব্র্যাকেট গুলোর প্রশ্ন যে আমরা করে আসছি ছোটবেলায়, সরল করো, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ওই প্রশ্নগুলো সলিউশনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই সমস্তটা। উত্তরগুলো সমস্ত আকারে বেশিরভাগ সময় আসে। ঠিক আছে, এবার আমরা যাব হচ্ছে গিয়ে দশমিকে। দশমিকটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারবো। হ্যাঁ, কয় ভাগে? 2 ভাগে। একটা লেখেন হচ্ছে গিয়ে সসীম, আরেকটা লেখেন হচ্ছে গিয়ে অসীম আবৃত। অসীম আবৃত, অবলিক দিয়ে লেখেন হচ্ছে পৌনপুনিক। দশমিকটাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সসীম, আরেকটা হচ্ছে গিয়ে অসীম আবৃত, অবলিক দিয়ে লেখেন পৌনপুনিক। দেখছেন? এই পুরো চার্টের মধ্যে গুরুত্বপূর্ণ পার্ট খেয়াল করেন, মূলদ অমূলদ, যেখান থেকে প্রশ্ন হয়। মৌলিক সংখ্যা, যেখান থেকে প্রশ্ন হবে। সহমৌলিক, যেখান থেকে প্রশ্ন হবে। সসীম আর অসীম আবৃত, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই জায়গাটা গুরুত্বপূর্ণ মূলদ অমূলদের জন্য। এই জায়গাটা গুরুত্বপূর্ণ আরেকটা কারণে, পৌনপুনিকের জন্য। পৌনপুনিক থেকে প্রশ্ন হয়। এবার আসেন দশমিককে যে আমরা 2 ভাগে ভাগ করলাম, একটা সসীম, একটা অসীম আবৃত, বা অসীম আবৃতকে ব্র্যাকেট দিয়ে আমরা, অবলিক দিয়ে আমরা লিখছি পৌনপুনিক। এগুলোর মানে কি? সসীম দশমিক হচ্ছে যদি দশমিকের পরে ঘরগুলো আপনি গণনা করতে পারেন, তাকে সসীম দশমিক বলা হয়। দশমিকের পরের ঘরগুলো যদি কি করা যায়? গণনা করা যায়। লাইক 2.75, আপনি কি দশমিকের পরের ঘরটা গণনা করতে পারতেছেন? তাহলে এটা সসীম দশমিক। আমি বললাম 1.25, গণনা করতে পারেন? আমি বললাম 4.37, আপনি গণনা করতে পারেন? আমি বললাম 1.5, আপনি কি গণনা করতে পারেন? এগুলো সসীম দশমিকের এক্সাম্পল। দশমিকের পরের ঘরগুলো আমি কি করতে পারবো? গণনা করতে পারবো। এবার আসেন তাহলে অসীম আবৃত কি? অনেক গুরুত্বপূর্ণ স্পেস, এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে বোঝার আছে আপনার কাছে। সেটা হচ্ছে গিয়ে, এটা লেখার দরকার নাই, এটা এমনিতেও আমাকে মূলদ অমূলদ থেকে বোঝাইতে হবে, আপনারা শুনে রাখেন। ঠিক আছে, এটার এমনিতেও আপনাকে আমি এটার পুরো ডিটেলস সংজ্ঞাটা লেখাবো, একটু পরেই লেখাবো, অপেক্ষা করে। একটু জাস্ট বলে যাই, অসীম আবৃত। অসীম আবৃত মানে হচ্ছে এমন একটা সংখ্যা যেই সংখ্যাটা অভিন্ন আকারে অসীম হয়ে চলতে থাকবে। অভিন্ন আকারে অসীম হবে, অভিন্ন আকারে অসীম হয়ে, অসীম বলতেই চলতে থাকা। দশমিকের পরের ঘরগুলো যদি অভিন্ন আকারে অসীম হয়, দশমিকের পরের ঘরগুলো যদি অভিন্ন আকারে অসীম হয়, তাহলেই সেটা কি? অসীম আবৃত। বা এই জাতীয় সংখ্যাগুলোকে আমরা পৌনপুনিক সংখ্যা বলি। এক্সাম্পল দেখেন, 100কে আপনি 3 দ্বারা ভাগ করেন, কত পাবেন আমাকে বলেন? এভাবে করে কি সংখ্যাটা থামবে না চলতে থাকবে? কোথায় থামবে আপনি জানেন? চলতেই থাকবে। তাহলে এবার আসেন, একটু আগে আপনাকে আমি যে কথাটা বললাম যে দশমিকের পরের ঘরগুলো যদি অভিন্ন আকারে অসীম, অভিন্ন আকারে অসীম হয়, তাহলে দশমিকের পরের ঘরটা চিন্তা করেন, ঘরগুলো দেখেন, আপনি নিজেই দেখেন, দশমিকের পরের ঘরগুলো কি একই রকম না আলাদা আলাদা? হ্যাঁ, একই রকম মানেই অভিন্ন। যদি আলাদা হইতো তাহলে আমি বলতাম ভিন্ন ভিন্ন। অভিন্ন বলতে কি বোঝানো হচ্ছে এখানে? একই রকম। অভিন্ন বলতে পারি, বা একই রকম বলতে পারি, বা আরো একটা টার্ম ইউজ করতে পারি, দশমিকের পরের ঘরগুলো যদি পুনরাবৃত্তি ঘটে। দশমিকের পরের ঘরগুলো যদি একই হয় বা অভিন্ন হয়, অথবা পুনরাবৃত্তি ঘটতে থাকে। দেখেন তো পুনরাবৃত্তি ঘটছে কিনা, একই ঘর বারবার করে আসতেছে কিনা, তাহলে এরা হচ্ছে অসীম। আর এই সংখ্যাগুলিকে আপনি চাইলে আবৃত করে রাখতে পারেন এই পৌনপুনিক চিহ্নের দ্বারা। 33.3, এই 3 যেহেতু বারবার আসতেছে, তাই 3 এর উপর একটা পৌনপুনিক চিহ্ন দিয়ে দিলেন, তাহলেই হয়ে গেল কি সংখ্যা?
তাহলে অসীম আবৃত যাহা পৌনপুনিক তাহাই। কথা বুঝছেন কিনা? ওটাই আসবো, একটু পরে আসবো। পায়ের মান অমূলত সংখ্যা, এটা একটু পরে আসবো। হ্যাঁ, তাহলে অসীম আবৃত আশা করি ক্লিয়ার। আমরা আরো বুঝবো মূলত অমূলতে গিয়ে, আমি এটা ডিটেলস বুঝাবো আপনাকে। এবার আসেন, আমাদের হাতে একটা পার্ট এখনো বাকি আছে, সেটা হচ্ছে কি অমূলত, তাই না? অমূলতকে একটা ভাগে ভাগ করা যাবে, সেটাই হচ্ছে গিয়ে অসীম অনাবৃত। অসীম অনাবৃত, অসীম অনাবৃত। অসীম অনাবৃত কার? একটা হচ্ছে অসীম আবৃত, আরেকটা হচ্ছে অসীম অনাবৃত। দুইটাই কিন্তু অসীম, দুইটাই। তার মানে অসীম দ্বারা বোঝা যাচ্ছে যে দুইটা সংখ্যাই চলতে থাকবে, থামবে না। একটাকে আবৃত রাখতে পারবো, আবৃত রাখতে পারবো না। তার মানে এই যে আপনি আমাকে বললেন পায়ের মান, পায়ের মান হচ্ছে 3.1416, এভাবে করে পায়ের মানটা কি করতে থাকে? চলতেই থাকে, এটা থামে? তাহলে অসীম আকারে কি আছে? অসীম আকারে আছে 3.1416, এভাবে করে সংখ্যাটা চলতেছে। যদি আমি একটু ভালোভাবে খেয়াল করি দশমিকের পরের ঘরগুলোর দিকে, তাহলে এরা আর পুনরাবৃত্তি ঘটে নাই, এরা একই রকম না, এরা অভিন্ন নয়, এরা ভিন্ন ভিন্ন। এরা কিরকম? তাহলে এরা হয়ে যাবে কি অসীম, কারণ আমি চাইলেও এদেরকে পৌনপুনিক চিহ্নের দ্বারা আবৃত করে রাখতে পারবো না। এর জন্য এরা কি অসীম অনাবৃত, যাকে আবৃত করে রাখতে পারলেন। ঠিক আছে? আবার যদি আমি বলি 1.102357 এভাবে করে একটা সংখ্যা চলতেছে, এটা কি অসীম আবৃত হবে না অনাবৃত হবে? কারণ দশমিকের পরের ঘর কিন্তু তারা একই রকম না, এরা কি ভিন্ন ভিন্ন। ক্লিয়ার? বুঝছি কিনা বলেন? ওকে, ফাইন। এই ছিল আমাদের বাস্তব সংখ্যার স্যার একটু সহজ করে বুঝান না, সবগুলাই ফেলছি। আচ্ছা, আমরা যদিও চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি সহজ করেই বোঝানোর, ম্যাথের যাদের দুর্বলতা আছে বা ফার্স্ট ক্লাস যাদের, তাদের একটু প্রবলেম ফেস হবে। আমি তবুও চেষ্টা করতেছি আপনাকে সহজ করে বলার, বা এক কথাই 2-3 বার করে রিপিট করার। আপনাকে এতক্ষণ যা বলছি এইগুলো আমি আরো একবার বলবো, খেয়াল করেন, বিভিন্ন টপিক পড়াতে গিয়ে বলবো, তো আশা করি আপনি তখন ক্লিয়ার হবেন। কোনো কারণে যারাই ক্লাস করতেছেন অনলাইনে, কোনো কারণে ক্লাসের মধ্যে কোন একটা টপিক আপনার হয়তো বা আরেকটু বুঝতে পারলে ভালো হইতো, কিন্তু আমরা চলে গেছি অন্য প্রশ্নে, আগেই বলে নেই, পরবর্তীতে দেখা যাবে অনেকে মন খারাপ করবেন, বারবার কমেন্ট করতে থাকবেন। হ্যাঁ, আমরা হয়তো এক প্রশ্ন সলভ করে আরেকটায় চলে গেছি, আপনার কমেন্টটা পরে আসছে। এরকম সিচুয়েশন ঘটলে নিরাশা হবেন না, রাগও করবেন না। এই ক্লাসগুলো রেকর্ড থাকে, এই রেকর্ডটা পরে গিয়ে বসে বসে ঠান্ডা মাথায় দেখবেন। এক ক্লাস 3-4 বার করে করবেন, করলে কি হবে, যেই জায়গাগুলো বোঝেন নাই ওই জায়গাগুলো ক্লিয়ার হবে। এই ক্লাসটা আপনি অনলাইনে করতেছেন, বারবার দেখার সুযোগ আছে, সুযোগগুলো কাজে লাগাবেন। আসেন তাহলে আমরা প্রথমে যাব হচ্ছে মৌলিকের কাছে। অসীম আবৃত, অসীম অনাবৃত, এটা আমরা আবার পড়বো, মূলদ অমূলদে এসেই পড়বো। একটু ধৈর্য ধরেন, যারা এখনো দুই একটা জায়গায় ক্লিয়ার না, তারা একটু ধৈর্য ধরেন, পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। খেয়াল করেন মৌলিক সংখ্যা, এবার খাতায় হেডলাইন দেন যে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা লিখে হেডলাইন দেন, খাতায় হেডলাইন দেন মৌলিক সংখ্যা। অ্যাকচুয়ালি সময়ের সীমাবদ্ধতাও আছে, আবার টপিকও অনেক বড়। বাস্তব সংখ্যা ছোট টপিক না, বড় টপিক। এই কথাটাই মাত্র বলতেছিলাম যে বোঝানোটা দ্রুত হয়ে যাচ্ছে, যেটা বললেন যে সময়ের সীমাবদ্ধতাও আছে, আবার টপিকও বড়, যে কারণে সামঞ্জস্য রেখে আপনাকে ক্লাস করতে হবে। ঠিক আছে? এবং আমাকে করাইতেও হবে। আসেন, তাই বলে আপনাকে না বুঝিয়ে চলে যাব এরকম না, আপনাকে বোঝানোর চেষ্টাই করতেছি। মৌলিক সংখ্যা আমরা শুরুতে একবার বলে আসছি, যার ফ্যাক্টর কয়টি? ফ্যাক্টর বলতে পারেন অথবা গুণনীয়ক বলতে পারেন। হ্যাঁ, গুণনীয়ক, ফ্যাক্টর বা গুণনীয়ক। গুণনীয়ক হচ্ছে গিয়ে ওই সংখ্যাটা দুই ভাবে বলতে পারেন, প্রদত্ত সংখ্যাটি মোট কতগুলো সংখ্যা দ্বারা ভাগ যায়, অথবা বলতে পারেন যে কোন কোন সংখ্যাগুলোকে গুণ করলে প্রদত্ত সংখ্যাটা পাওয়া যায়। লাইক একটু আগে আমরা দেখতেছিলাম 8, 8কে ভাগ করতে পারবো, সংখ্যাগুলো বলেন 1, 2, 4, এরাই গুণনীয়ক। ক্লিয়ার? অথবা আমি যদি 1-এর সাথে 8 গুণ করি কত পাবো, 2-এর সাথে 4 গুণ করলে কত পাবো, তাই না? এটা লিখেই ফেলছি।
আবার 8 এর সাথে 1 গুণ করলেও 8 হবে, লিখে ফেলছি। তার মানে গুণনীয়ক কয়টা? 4টা। কয়টা? গুণনীয়ক কি, এটা অনেকের মাথায় প্রশ্ন থাকতে পারে। গুণনীয়ক বারবার করে বলতেছেন, গুণনীয়কটা কি? গুণনীয়ক হচ্ছে প্রদত্ত সংখ্যাটিকে যে কয়টা সংখ্যা দ্বারা আপনি কি করতে পারবেন, ভাগ করতে পারবেন, অথবা বলতে পারেন যে সংখ্যাগুলোকে গুণ করলে কি পাওয়া যায়, প্রদত্ত সংখ্যাটা পাওয়া যায়, এটাই গুণনীয়ক। আচ্ছা, মৌলিক সংখ্যা বলতেছিলাম, যার গুণনীয়ক বা ফ্যাক্টর কয়টি? দুটি হবে, দুটির কমও হতে পারবে না, দুটির কমও নয় বেশিও নয়, কমও নয় বেশিও নয়। ওইটা পরে বলবেন আপনি, অলওয়েজ এটা পরে বলবেন। এবার আসেন কেন এটা পরে বলতে বলতেছি। আমি কি ওই কথাটা আগে বলে ফেলতে পারতাম না? এক আর ওই সংখ্যাটা ব্যতীত এটা আগে বলতে পারতাম না? বারবার করে এটারে পরে টান দিছি কেন আমি জানেন? কারণ অনেকে এককে মৌলিক সংখ্যা মনে করে। যখনই আপনি আলাদা করে ফেললেন যে গুণনীয়ক কয়টা হবে, দুইটার কমও হবে না, তখন আপনি এদেরকে একেবারে আলাদা করে ফেললেন যে যেই সংখ্যাগুলোর ফ্যাক্টর শুধুমাত্র দুইটা তারাই মৌলিক। আর যদি এর থেকে একটাও বেশি হয় সেটাকে কি করব না, মৌলিক সংখ্যা নিব না। যদি একটাও কম হয়, দুইয়ের থেকে একটাও কম হয় গুণনীয়ক, তাহলে সেটা মৌলিকের মধ্যে পড়বে না। মানে মৌলিক বলতে দুইটা, গুণনীয়ক কয়টা? দুইটা, আলাদা করে ফেললেন। তাহলে এখন তখন যদি আপনাকে জিজ্ঞেস করি বলেন তো এক মৌলিক সংখ্যা কিনা, তাহলে কিন্তু আপনি সহজে উত্তর দিতে পারবেন যে না, এক কোনো মৌলিক সংখ্যা নয়, কারণ এক শুধুমাত্র এক দ্বারাই ভাগ যায়, আর মৌলিক হইতে হলে ফ্যাক্টর হইতে হবে দুইটা। ফাইন, এক মানেই তো সহমৌলিক। আসেন তাহলে এবার যেটা বলতেছি, এখন আপনি বলতে পারেন যে সংখ্যাটি এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, সংখ্যা দ্বারা বিভাজ্য নয় বা ভাগ করা যায় না। মৌলিক সংখ্যা যার ফ্যাক্টর দুইটি বা গুণনীয়ক দুইটি, দুইটির কমও নয় দুইটির বেশিও নয়। এরপর আমি বললাম যে যে সংখ্যাটি এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে না। লাইক এক্সাম্পল হইতে পারে 17। 17 সংখ্যাটা শুধুমাত্র এক দ্বারা ভাগ যাবে, 17 দ্বারা ভাগ যাবে, আর কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না। 37 হইতে পারে, 37 এক দ্বারা ভাগ যায়, 37 দ্বারা ভাগ যায়। কিন্তু আমি যদি বলি 35, তাহলে কি সেটা হবে? কেন হবে না? কারণ 1, 5, 7, 35 গুণনীয়ক কি হয়ে গেছে? দুইটার বেশি হয়ে গেছে, দুইটার বেশি হয়ে গেছে, তাহলে এটা যৌগিকের মধ্যে চলে গেছে, তাই না? তাহলে আশা করি মৌলিক এর সংজ্ঞা আপনারা ক্লিয়ার। হ্যাঁ, এক্সাম্পল দিয়েই তো দেখাচ্ছি। স্যার যতই পড়ি মূলদ অমূলদ আলাদা করতে পারি না, একটা টেকনিক বলেন। আচ্ছা, আজকে মূলদ অমূলদ পড়ার পরে উত্তর দেবেন যে এখন থেকে আপনি আলাদা করতে পারেন কি। মৌলিক সংখ্যা থেকে তাহলে কিরকম প্রশ্ন হয়? পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা একটাই, এটা একটা কোশ্চেন। পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা কয়টা? একটা। সেটা কি? 1 থেকে 1000-এর মধ্যে জোড় মৌলিক সংখ্যা কয়টা? নিচের কোনটি জোড় মৌলিক সংখ্যা? উত্তর কি দিবেন? 2। নিচের কোনটি জোড় মৌলিক সংখ্যা? তাহলে সেটা হচ্ছে গিয়ে পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা বললে একটা দিবেন উত্তর। কয়টি? 1 থেকে 1 কোটির মধ্যে জোড় মৌলিক সংখ্যা কয়টি? হ্যাঁ, ছোট মৌলিক সংখ্যা, যেটা আমাদের এই প্রশ্নে আছে। নিচের কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। জোড় মৌলিক সংখ্যা 2। পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা আছে একটা। 1 থেকে 1000-এর মধ্যে জোড় মৌলিক সংখ্যা কয়টা? একটা। 1 থেকে 1 কোটির মধ্যে যদি বলে জোড় মৌলিক সংখ্যা কয়টা? একটা। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম প্রশ্ন আশা করি ক্লিয়ার, যে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে 2। 2 থেকেই জোড় মৌলিক সংখ্যা স্টার্ট। এগুলোতে আমি একটু পরে আসবো। নিচের কোনটি মৌলিক সংখ্যা, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, এগুলোতে পরে আসবো। এটা আমার লাস্ট পার্ট মৌলিক সংখ্যার। তার আগে আসেন ভালোভাবে খেয়াল করেন। মৌলিক সংখ্যা নিয়ে স্টার্ট করলাম আমরা পড়া। দেখেন বলতেছে 1 থেকে 25 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? আচ্ছা, এখানে 1 থেকে 25-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, এইটাই আমি একটু পরে আসতেছি। আমি আরেকটা কোশ্চেন আপনাকে দিচ্ছি, এটা লেখেন, হাতে আগে লেখেন, এটা লেখেন, পরে আমি আপনার কাছে এটা জানতে চাবো। এই প্রশ্নের অ্যান্সার আপনার কাছ থেকেই পরে নিব। 1 থেকে 25 পর্যন্ত খাতায় লেখেন। 1 থেকে 25 পর্যন্ত 31। 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? লেখেন। 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তারপরে লেখেন হচ্ছে গিয়ে
1 থেকে 31 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? এরপরে লেখেন হচ্ছে গিয়ে 1 থেকে 31 এর মধ্যে এ দুটি সহ মৌলিক সংখ্যা কয়টি? লেখা শেষ হলে আমাকে বলবেন। আব্দুল খালিদ, আপনি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সম্মত অ্যান্সার দিচ্ছেন, যেখানে শুরুতে 8 লিখে ফেলছেন, এটা 4 লিখবেন। হ্যাঁ, আপনার মানে লেখাটা ঠিক আছে, কনসেপ্ট ঠিক আছে, আপনার কনসেপ্ট ক্লিয়ার, কিন্তু আপনি শুরুতে 4 লিখলে ঠিক হতো। যাই হোক, ওটা হয়তো বা আপনি ভুলেই লিখে ফেলছেন, বাট আমি দেখে খুশি হলাম যে আপনি এটা মুখস্থ রাখছেন বা মুখস্থ করছেন। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেন লিখছেন কিনা বলেন। লিখছেন? ও ফাইন। ওইভাবে মুখস্থ রাখলেই হয়। এইখানে যে প্রশ্ন আমরা লিখছি সেখানে 3 ধরনের কথা লিখছি আমরা। 1 থেকে 31, 1 থেকে 31 এর মধ্যে। এবার আপনি প্রশ্ন পড়ার সময় খেয়াল করবেন কোন টার্ম প্রশ্নে দিছে। সব টার্ম একরকম না, সব টার্মের অ্যান্সার একরকম আসবে না। যখন আপনি দেখবেন 1 থেকে 31 পর্যন্ত বলছে, তখন আপনি 1 থেকে 31 সবগুলোকে কাউন্ট করবেন। এর মধ্যে কিছু মৌলিক পাবেন, কিছু যৌগিক পাবেন, নাকি? কিন্তু কাউন্ট আপনি পুরো কার মধ্যে করবেন? 1 থেকে 31 সবাইকে, সবার মধ্যে কি কি মৌলিক সংখ্যা আছে। তার মানে এই প্রথমটার থেকে যদি আমি মৌলিক সংখ্যা নির্ণয় করি, তাহলে পাবো 2, 3, 5, 7, 27, 23, 29। ওকে, তাহলে আমার প্রথম প্রশ্নের অ্যান্সার কতটি? 11টি। খুব সুন্দর, অনেকে 11 অ্যান্সার করেছেন, 11 কারেক্ট আছে। 11 কারেক্ট আছে, খুব ভালো কথা। এবার আসেন সেকেন্ড কোশ্চেনের কাছে। 1 থেকে 31 কি লেখা আছে? এর মধ্যে। যখনই আপনি দেখবেন মধ্যে বলে দিছে, একবার শুরু আর শেষ বাদ, এখন সে মৌলিক হোক আর যৌগিক হোক বা অন্য কেউ হোক, যখনই এর মধ্যে, শুধুমাত্র মৌলিকের ক্ষেত্রেই এর মধ্যে বললে এরকম করবেন তা কিন্তু না, সবকিছুর মধ্যে। অনেক জায়গায় কিন্তু আপনি পাবেন 12 থেকে 96 এর মধ্যে কতগুলো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, কতগুলো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। 12 থেকে 96 এর মধ্যে, তখন আপনি 12 কেও বাদ দিবেন, 96 কেও বাদ দিবেন। 12 থেকে 96 পর্যন্ত কতগুলো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, তাহলে আপনি কাউকে বাদ দিবেন না, সবাইকে রাখবেন। তো এই যে এর মধ্যে, এই যে পর্যন্ত, এই যে এর মধ্যে, এই দুটি সহ, এই টার্মগুলো যে শুধু মৌলিকের ক্ষেত্রেই কাজে লাগবে ব্যাপারটা এরকম নয়। অন্যান্য অনেক জায়গায় আপনি দেখবেন, অনেক প্রশ্নের ক্ষেত্রে মাঝখানে পর্যন্ত লেখা আছে, এর মধ্যে লেখা আছে, এই সবগুলো জায়গায় এটা কাজে লাগবে। তাহলে ভালোভাবে বুঝতে হবে, পর্যন্ত বললে কি করব? সবাইকে নিব। এর মধ্যে বললে শুরুটা আর শেষেরটা কি করব? বাদ দিব। যদিও এক মৌলিক সংখ্যা না, তবে 31 কি মৌলিক সংখ্যা। তার মানে কয়টি? 10টি। কি কি সেটা? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 আর কে? 29। তাহলে আমার অ্যান্সার এখানে কিন্তু ভিন্ন আসছে। কয়টি আসছে? 10টি আসছে। কি বলার কারণে? এর মধ্যে বলার কারণ। 3 নম্বর প্রশ্ন যেটা, 1 থেকে 31 এর মধ্যে এই দুটি সহ। এই দুটি সহ বলা মানে আপনাকে বলতে চাচ্ছে যে এই দুদিকে, যেই দুইজনকে বাদ দিতেন তাদের বাদ দেন না, তাদেরকে রাখেন। কোনটা? এই জায়গা এর জন্য বলছি যে প্রশ্ন আমরা যেটা করি, আমাদের এটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কমন মিস্টেক গুলো আমাদের দ্বারা হয়, যে আমরা যে প্রশ্নগুলো বা যে টপিকটা পারি, শিখে আসছি, শিখছি, সেই টপিকে তাড়াহুড়ো করতে চাই বেশি, হয়ে যায়। কিন্তু এটা হয় কিনা বলেন? হয় না?
আরে এটা তো কমন আসছে, তাড়াতাড়ি করে অ্যান্সার দাগাই দিচ্ছেন। আরে এটা তো আমি শিটে পড়ে আসছি, আরে এটা তো ক্লাসে পড়ে আসছি, পড়তে পড়তে দিয়ে দিছি। কিন্তু পরে গিয়ে দেখলাম পাশে তো একটা কন্ডিশন লেখা ছিল। হুম, হ্যাঁ, তো কন্ডিশন পরে গিয়ে আসছে। তাহলে আসেন, যখন আপনার কাছে প্রশ্নে এর মধ্যে কি থাকবে, তখন আপনি আর 1 আর 31 কে বাদ দিবেন না, তখন 1 31 সবাইকে নিতে হবে। তার মানে প্রথম লাইনটার প্রথম প্রশ্নটা আর শেষ প্রশ্নটা মিনিং একই। তার মানে এইটারও অ্যান্সার হবে কয়টি? 11টি। তার মানে এখানে আর 31 বাদ যাচ্ছে না, এখানে 31 থেকে যাচ্ছে। তার মানে অ্যান্সার কয়টি? 11টি। আশা করি সবাই ক্লিয়ার। দ্রুত কমেন্ট করে জানান অনলাইন ক্লিয়ার কিনা, দ্রুত কমেন্ট করে জানান। সিরাজি টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন। টাঙ্গাইলে কি আমার ক্লাস করছেন? চলেন, তাহলে এই যে 4 নাম্বার প্রশ্ন, এটার অ্যান্সার কি হবে দ্রুত বলেন। এদিকে দেখান, বোর্ডে দেখান। 1 থেকে 25 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 9টি। তার মানে এখান থেকে 2 থেকে নিয়ে কোন পর্যন্ত নিব? 23 পর্যন্ত নিব। অ্যান্সার 9টি কারেক্ট আছে। অনেকে অলরেডি অনলাইনের অনেকে অ্যান্সার করছেন, আগেই করছিলেন। যাই হোক, যারা 9টি অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট। তাহলে এই জাতীয় প্রশ্ন আসলে পারবেন? ফাইন। আমরা তাহলে এই জাতীয় প্রশ্ন যেগুলো আছে এগুলো আপনারা নিজেরা করে নেবেন। হ্যাঁ, আমি আর এগুলো নিয়ে সময় সময় ক্ষেপণ করব না। এই যে সেম কোশ্চেন, পারবেন না? কি লেখা আছে? কি লেখা আছে? মধ্যে লেখা আছে। তাহলে 2 এবং 32 দুইটাকে কি করবেন? বাদ দিয়ে দিবেন। ফাইন। তাহলে এই জাতীয় প্রশ্নগুলো আপনারা নিজেরা করবেন। হ্যাঁ, আমি ভিন্ন টাইপে চলে যাই তাহলে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। 100 এর চেয়ে বড় 150 থেকে ছোট মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? ফাইন। 10টি। 4 4 2। আচ্ছা, এগুলো আপনারা করবেন, এগুলো নিয়ে আমি আর সময় ক্ষেপণ করলাম না। এটা কি? হ্যাঁ, এটা লাগবে, এটা ভিন্ন কোশ্চেন। শরীয়তপুর নোয়াখালী থেকেও অনেকে জয়েন করছেন, থ্যাংক ইউ। ক্লাস বুঝতেছেন কিনা অনলাইন থেকে একটু কমেন্ট করেন। আজানটা শেষ হোক, হ্যাঁ, তারপরে কথা বল। আসেন।
10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা, অনেকে অলরেডি আপনারাও অ্যান্সার করছেন, অনেকে অ্যান্সার করছে, এই যে আপনারা কথা বলতেছেন, অ্যান্সার করতেন অনেকেই, হচ্ছে কত 107। 107 কারেক্ট আছে। তবুও যারা বোঝেন নাই, সবাই তো আর বুঝতে পারেন নাই, যারা বোঝেন নাই তারা খেয়াল করেন। 10 থেকে কি 60 এর মধ্যে বলছে নাকি, কি বলছে, এর মধ্যে বলতে পারতো না, এই কোশ্চেনটা পারতো না, পারতো। তো 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা, কি সংখ্যা, কোন মান, কি সেটা একক স্থানীয় মান নয়, তাদের কি জানতে চাওয়া হচ্ছে, সমষ্টি যোগফল মোট কত, সমষ্টি যোগফল মোট একই কথা। তাহলে 10-এর পর থেকে 60 পর্যন্ত, মানে 10 থেকেই নিব, কিন্তু 10 তো আর সেই সংখ্যাটা না যেটা আমাকে প্রশ্নের কন্ডিশনে চাচ্ছে। প্রশ্নের কন্ডিশনে চাচ্ছে এমন একটা মৌলিক সংখ্যা বলেন, যেমন 19 একটা মৌলিক সংখ্যা নিলাম, যার একক স্থানীয় মান কি 9। এর পরবর্তী হইতে পারে 29, যার একক স্থানীয় মান 9। 39 নিব, 49 নিব, 39 নিব। 39 কি মৌলিক সংখ্যা বলেন তো, 1 দ্বারা ভাগ যায়, 13 দ্বারা যায়, ফ্যাক্টর কয়টা হয়ে গেছে, 2 এর অধিক, তাহলে তো যৌগিক হয়ে গেছে। হ্যাঁ, 49 কে নিব, 49 নিব না, কারণ 49 মৌলিক নয়, যৌগিক সংখ্যা, তাই না। 59 কে নিব, 59 একটা মৌলিক সংখ্যা যার একক স্থানীয় মান 9। এদের সমষ্টি বলছে, তাহলে যোগ করব, যোগ করলে কত আসবে, 107 আসবে। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, খেয়াল করেন, সেম কোশ্চেনটা সেম, আমি প্রথম পার্টটুকু চেঞ্জ করে দিয়েছি, 19 থেকে 65 এর মধ্যে। বলেন সংখ্যা কি কি হবে, এটাই কোশ্চেন, এটা আমি 19 থেকে 65 এর মধ্যে বলছি, কোশ্চেন এটাই, যে সকল মৌলিক যাক অ্যান্সার করতে দেন, যে যে অ্যান্সার করার সে সেটা অ্যান্সার করুক। কোশ্চেন সেম কিন্তু, হ্যাঁ, যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি, তবে এখানে 10 থেকে 60 পর্যন্ত ছিল, আমরা চেঞ্জ করে দিয়েছি 19 থেকে কত পর্যন্ত, 65 এর মধ্যে, 19 থেকে 65 এর মধ্যে। তাহলে এর মধ্যে বললে আমরা কি বলছিলাম, শুরু এবং শেষ। এখন শুরুতে যেই সংখ্যাটা ছিল সে তো একটা মৌলিক সংখ্যা ছিল, যার একক স্থানীয় মান কি ছিল, 9 ছিল, তাকে কি আমি নিব না, তো এর মধ্যে বলার কারণে সে তো বাতিল হয়ে গেল। তাহলে এর পরবর্তী কে, 29, তারপরে কাকে নিব, 39 কে নিতে পারবো না, 49 কে নিতে পারবো না, কাকে নিব, 59 এর পরে আর কাউকে নিতে পারবো, কারণ কি আমাকে কন্ডিশনে কি বলছে, 65 এর মধ্যে বলছে, তাই আমি যোগ করে দিব এই দুইটাকে। তাহলে এখানে কত আসতেছে, অ্যান্সার 88। অনলাইনে অনেকে 88 অ্যান্সার করেছেন, যারা 88 অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট। তাহলে আপনারা ক্লিয়ার, বুঝছেন সবাই। পরবর্তী প্রশ্নে যাব তাহলে। আসেন, কি 20টার কথা বলতেছেন, 20 কে যে 20 বলে এটা বলতেছেন, ও 88, হ্যাঁ 88, 88, হ্যাঁ হ্যাঁ ইউজ হয় এখন। 88ও বলি আমরা, 88ও বলি, 55ও বলি, 550ও বলি, হ্যাঁ নাই, ওই যে মানে আঞ্চলিক ভাষা ওই হয়তো বা এটা চলে আসে। আচ্ছা, 55 বলে, 550 বলে, বলে না। আছেন এই যে, আচ্ছা এটারও অ্যান্সার অনেকে দিতে পারতেছেন, ভেরি গুড। 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর। এই কোশ্চেনটা অন্তর না দিয়ে আপনার কাছে আসবে যোগফল।
যোগফল না দিয়ে আপনার কাছে আসবে হচ্ছে গিয়ে গড় কত। তিন ভাবে আসবে, হয় অন্তর জানতে চাবে, না হয় যোগফল জানতে চাবে, না হয় গড় জানতে চাবে। তাহলে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা কে বলেন তো? বৃহত্তম মৌলিক সংখ্যাটা কে বলেন? 79। 80 তো 80 বৃহত্তম মৌলিক সংখ্যা খোঁজার জন্য আমি কার কাছাকাছি যাব? 80 এর কাছাকাছি। 80 এর কাছাকাছি বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 79। আর ক্ষুদ্রতম খোঁজার জন্য আমি যাব কার কাছে? 60 এর কাছাকাছি। তাহলে সে হচ্ছে গিয়ে কত? 61। যদি আমার কাছে অন্তর জানতে চাই তাহলে বিয়োগ করব, বিয়োগ করলে অ্যাকচুয়ালি 18ই পাবো। যদি আমার কাছে যোগ জানতে চাই তাহলে আমি এই দুটোকে আবার কি করে দিব? যোগ করে দিব। যোগ করে দিলে আমি পাবো হচ্ছে গিয়ে 130 140, তাই না? আর যদি গড় জানতে চাই 70 হবে। এই 79 আর 61 যোগ করে কত দ্বারা ভাগ? তাহলে 140 কে যদি 2 দ্বারা ভাগ করি কত আসবে? 70 আসবে। তাহলে মনে রাখেন এই কোশ্চেনটা 3 রূপে আপনার কাছে আসবে, হয় অন্তর দিয়ে, না হয় যোগফল দিয়ে, না হয় গড় দিয়ে। গড় দিয়ে। অনলাইন ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানান। আলমগীর ইসলাম রাজ খুব সুন্দর কোশ্চেন করছেন। তার আগেরটাতে 61 নেন নাই কেন? খুব সুন্দর কোশ্চেন করছেন। 61 অ্যাকচুয়ালি একটা মৌলিক সংখ্যা ঠিকই, কিন্তু 61-র একক স্থানীয় মানটা 9 দ্বারা নয়, 9 না। 61-র একক স্থানীয় মানে 9 নাই, আছে হচ্ছে গিয়ে 1। আমাদের প্রশ্ন ছিল হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা হইতে হবে, সেই সাথে একক স্থানীয় মান 9 হইতে হবে। তাহলে আমরা ছোটবেলায় পড়ে আসছি একক, দশক, শতক করে পড়ে আসছি। একক স্থানীয় মান যেটা, সেটা অ্যাকচুয়ালি এখানে 1 আছে, 9 নাই, এর জন্য 61 নেই। চলেন আমরা পরবর্তী প্রশ্নে যাব। এই যে গড় দিয়ে আসছে, দেখছেন? করেন, এটা করেন, এটা সলিউশন করে অ্যান্সার দেন, তাড়াতাড়ি দেন। মূলদ অমূল্য দিয়ে যাবো, তাড়াতাড়ি করেন। এরপরে আবার আপনাকে মৌলিক সংখ্যা নির্ণয় পদ্ধতি শেখায়, তারপরে মূলদ অমূল্য যাবো, তাড়াতাড়ি লেখেন। ঊনসত্তর আসছে না? আচ্ছা, তাহলে 40 থেকে 100 এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা যদি আমি খুঁজতে যাই তাহলে 100-র কাছাকাছি যাব। 100-র কাছাকাছি বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে কে? 97। আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটা খোঁজার জন্য আমি 40-এর কাছে যাব, তাহলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আসবে কে? 41। এদের যেহেতু গড় বলছে, তার মানে এই দুটোকে আমি যোগ করব। যোগ করলে আসতেছে হচ্ছে গিয়ে 138, তাই না? যেহেতু সংখ্যা দুইটা নিছিলাম, তাই কত দ্বারা ভাগ দিব? 2 দ্বারা। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, তার মানে অ্যান্সার 69। ওকে, আশা করি সবাই ক্লিয়ার এই কোশ্চেন। এখন চলে যাব হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয় পদ্ধতিতে। আচ্ছা, উপরের কোশ্চেন উঠা লাগবে না, আমি বলে দিচ্ছি, এখানেই দেখাই দিই। উপরে দুটো প্রশ্ন রেখে আসছিলাম আমরা, যে নিচের কোনটি মৌলিক সংখ্যা বা নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। আমি এমনি দুইটা সংখ্যা নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তাহলে আপনার কাজ 1 থেকে 300 পর্যন্ত, কত পর্যন্ত মৌলিক সংখ্যা মুখস্থ করবেন? কত পর্যন্ত করবেন? সিকিউর থাকার জন্য। ম্যাটেরিয়াল আছে হাতে? আমাদের কোচিং এর ম্যাটেরিয়াল আছে? তাহলে এখানে 400 পর্যন্ত তো দেওয়াই আছে, সুন্দর করে মুখস্থ করবে। ঠিক আছে? আচ্ছা, আছে 400 পর্যন্তই দেওয়া আছে, হাইলাইটসে দেওয়া আছে 400 পর্যন্ত, সুন্দর করে ভাগ ভাগ করেই দেওয়া আছে। মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, আজকে গিয়ে মুখস্থ করে ফেলে তো আজকেই সব শেষ করে ফেলাইতে হবে এরকম না, সময় নিয়ে নিয়ে করেন। ঠিক আছে? কিন্তু করতে হবে এটা। কেন? সময় বাঁচবে। হুট করে যদি আপনাকে প্রশ্ন করে নিচের কোনটি মৌলিক সংখ্যা, আর যদি আপনার মুখস্থ থাকে সেই সংখ্যাগুলো,
তাহলে আপনি কি সাথে সাথে উত্তরটা বসাইতে পারবেন না? পারবেন, সময় বেঁচে যাবে। যদি এরকম হয় মুখস্থ আপনার আছে, মুখস্থ করেই গেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত সব সংখ্যা মনে আছে, অপশনের 4টাই মনে নাই, ওইটাই তো হয় নাকি? চলেন, মনে করেন যে পরীক্ষার হলে কোনো কারণে আপনার সংখ্যাগুলো মনে পড়তেছে না, বা নিচের কোনটা মৌলিক সংখ্যা আপনার মনে আসতেছে না, ভুলেই গেছে, সেক্ষেত্রে কি করবেন? খাতায় লেখেন মৌলিক সংখ্যা নির্ণয় পদ্ধতি। মৌলিক সংখ্যা নির্ণয় পদ্ধতি লেখেন। অনলাইনে যারা আছেন তারাও আমার কথাগুলো লিখে নেন, আমি লিখবো না কথা, আমি যে কথাগুলো বলবো এগুলো সুন্দর করে আপনারা দ্রুত খাতায় তুলবেন, পেয়ে যাবেন। যারা এখন পর্যন্ত হাইলাইটস পান নাই পেয়ে যাবেন, ঠিক আছে? প্রতিনিয়তই হাইলাইটস যাচ্ছে, পাঠানো হচ্ছে, পেয়ে যাবেন। মৌলিক সংখ্যা নির্ণয় পদ্ধতি লিখছেন? তাহলে প্রথমে লেখেন, অনলাইনে যারা আছেন তারা ভালোভাবে খেয়াল করেন, আমি যে কথাগুলো বলতেছি এগুলো খাতায় নোট করেন। প্রদত্ত সংখ্যা এর কাছাকাছি, প্রদত্ত সংখ্যা এর কাছাকাছি, প্রদত্ত সংখ্যা এর কাছাকাছি, আবারও বলতেছি প্রদত্ত সংখ্যা এর কাছাকাছি এবং এর থেকে ছোট, এবং এর থেকে ছোট, প্রদত্ত সংখ্যা এর কাছাকাছি। স্যার অনেক ম্যাথের অ্যান্সার রং আসছে নোটে, আচ্ছা মিলাই নিবেন, যেগুলো রং আছে হয়তো টাইপিং মিস্টেক থাকতে পারে, সেগুলো মিলাই নিবেন, হ্যাঁ, কারেকশন করে নিবেন, ঠিক আছে? প্রদত্ত সংখ্যা এর কাছাকাছি এবং এর থেকে কি বলছি বলেন তো? বর্গমূল করা যায়, বর্গমূল করা যায়। প্রদত্ত সংখ্যা এর কাছাকাছি এবং এর থেকে ছোট কি করা যায়? বর্গমূল করা যায় এমন একটি সংখ্যা কি করতে হবে? নিতে হবে, এমন একটি সংখ্যা নিতে হবে। প্রদত্ত সংখ্যা এর কাছাকাছি এবং এর থেকে ছোট, বর্গমূল করা যায় এমন একটি সংখ্যা নিতে হবে। লিখছেন? এরপরে লেখেন প্রাপ্ত সংখ্যা পর্যন্ত, প্রাপ্ত সংখ্যা পর্যন্ত যে সকল, প্রাপ্ত সংখ্যা পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা রয়েছে, লিখে দেওয়াই মনে হয় ভালো হবে। প্রদত্ত সংখ্যার কাছাকাছি এবং এর থেকে ছোট, বর্গমূল করা যায় এমন একটি সংখ্যা নিতে হবে। এরপর প্রাপ্ত সংখ্যা পর্যন্ত লিখছেন তাই না? আচ্ছা, প্রাপ্ত সংখ্যা পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা রয়েছে তা দ্বারা প্রদত্ত সংখ্যাটিকে ভাগ করতে হবে। যদি এদের একটি দ্বারাও, যদি এদের একটি দ্বারাও প্রদত্ত সংখ্যাটি ভাগ না যায়, ভাগ করা না যায়, ভাগ করা না যায়, তবেই তা মৌলিক সংখ্যা। বুঝবেন না? প্র্যাকটিক্যাল দেখাই তৈব, দেখাই তৈব।
বসে যাবে নাকি? লেখা শেষ হয়ে গেলে আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ, লিখেন লিখেন, সময় কম কিন্তু দ্রুত লিখবেন, মূলত অমূলত বুঝাইতে হবে আমাকে। হ্যাঁ, এক কথায় লিখতে গেলে তো বেশ কিছু কথা লিখতেই হয়। না, এক্সাম্পল দিব না। কমেন্ট করছে এক্সাম্পল দেন স্যার, দিব না আজকে, না দিয়ে ক্লাস শেষ করে দিব। অনলাইনে যারা আছেন, বাকি শিকদার লিখছেন স্যার আমার কমেন্ট পড়েন না কেন? এই যে পড়লাম, আপনার কমেন্ট পড়ছি, এলাকাবাসীকে মিষ্টি খাওয়ান। শেষ লেখা, চলে। দুটো সংখ্যা নেই, মনে করেন নিলাম হচ্ছে গিয়ে 91 আর মনে করেন নিলাম 101। কেন মৌলিক সংখ্যা আর কেন মৌলিক সংখ্যা নয়, দুইটা একসাথে বুঝে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথমটা মৌলিক সংখ্যা কিনা এটা আগে নির্ণয় করে দেখব। খেয়াল করেন, তাহলে সংখ্যাটার সাথে মিলাই আমরা। হ্যাঁ, প্রদত্ত সংখ্যা, এখানে প্রদত্ত সংখ্যা কে? 91। প্রদত্ত সংখ্যা এর কাছাকাছি এবং এর থেকে ছোট, তাহলে 91 হচ্ছে আমার প্রদত্ত সংখ্যা, এর কাছাকাছি এর থেকে ছোট, বর্গমূল করা যায় এমন সংখ্যা আপনারা বলেন। আরে 9 কে তো বর্গমূল করবেন না, কাকে বর্গমূল করবেন? 81। 91 এর কাছাকাছি এর থেকে ছোট, বর্গমূল করা যায় এমন সংখ্যা হচ্ছে 81। এমন সংখ্যা তো 9 না, 9। 81 কে বর্গমূল করলে 9 হবে, এটা আমার প্রাপ্ত সংখ্যা। ঠিক আছে, 91 এর কাছাকাছি এর থেকে ছোট, বর্গমূল করা যায় এমন একটা সংখ্যা হচ্ছে কে? 81 কে বর্গমূল করলে আমি পাবো কত? এবার এই 9 পর্যন্ত যে সংখ্যা, তারা কারা বলেন তো? 2, হ্যাঁ 3 কই গেছে? বাসায় বেড়াইতে? হ্যাঁ, 2, 3, 5, 7, এরাই তো নাকি? আর আছে? এই এদের প্রত্যেককে দ্বারা 91 কে ভাগ করে দেখতে হবে। তাহলে আসেন, 91 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে সে কি ভাগ যাবে? 91 কে যদি আমি 2 দ্বারা ভাগ করতে চাই সে কি নিঃশেষে বিভাজ্য হবে? কেন হবে না? কারণ 91 এর একক স্থানীয় মানটা জোড় সংখ্যায় যায় নাই, সেটা কিসে আছে? বিজোড় আছে, তাই এটা কি দ্বারা ভাগ যাবে না। তাহলে 2 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম শিখলাম কি? একক স্থানীয় মান কি হইতে হবে? জোড় হইতে হবে, তাহলেই সেটা কি হবে? 2 দ্বারা ভাগ যাবে। 91 কি 3 দ্বারা ভাগ যাবে? যাবে? 91 3 দ্বারা ভাগ যাবে না। 3 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে সংখ্যার যে অঙ্কদ্বয় রয়েছে, ভালোভাবে খেয়াল করেন, যে কোনো সংখ্যাকে 3 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে প্রদত্ত যে সংখ্যাটা আপনাকে দেয়া হবে সেই সংখ্যাটা কত এখানে, এর মধ্যে কি কি অঙ্ক আছে? 9 আর 1 আছে, এদের যোগ করবেন, কত আসতেছে? এই 10। এই যোগফলটা কি 3 দ্বারা ভাগ যায়? তার মানে 91 ও 3 দ্বারা ভাগ। তাহলে আমাকে বলেন তো 1, 2, 3, 5, 7, 6, 8 এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে কিনা? না করছিল কি আগে? কেন? মাত্র আপনাকে শেখাইছি না 3 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম? কি শিখাইছি আপনি বলেন তো? কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। এখানে কি আমরা 3 দ্বারা ভাগ যাওয়ার ক্ষেত্রে একবারও বলছিলাম শেষ অঙ্ক 3 দ্বারা ভাগ যেতে হবে? এটা বলছি বলেন তো? কি বলছি বলেন তো? সংখ্যার মধ্যে যে অঙ্কদ্বয় রয়েছে
91 সংখ্যাটার মধ্যে অঙ্কোদয় ছিল 9 আর হচ্ছে গিয়ে 1। অঙ্ক কয়টা ছিল? 2টা। এই দুটোকে যোগ করছি, যোগ করে কত পাইছিলাম? যোগফল 10। এই যোগফলটা যদি 3 দ্বারা ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটাই কি দ্বারা ভাগ যাবে? 3 দ্বারা ভাগ যাবে। এখন এত বড় একটা সংখ্যা বসে বসে 3 দ্বারা ভাগ করতে গেলে সময় লাগবে না? লাগবে। তবে যদি এই নিয়মটা মনে রাখি যে এই যে একটা বড় সংখ্যা, এই সংখ্যাগুলোর মধ্যে অনেকগুলি অঙ্ক আছে, তাই না? কে কে আছে? 1 আর 2 যোগ করলে কত হয়? 3। 3 3 6 5 11 এর সাথে 18 আর 6 18 6 24, 24 আর 8 32 হয়। 1 2 আর 1 আহা 2 আর 1 কত হয়? 3। 3 3 6 6 5 11 11 আর সাথে 18 18 আর 6 24 18 আর 24 24 আর 8 32 ভাগ। যদি আমি শেষে একটা 1 বসাই দেই, এবার যাবে? ভাগ চলে গেল। আমি তো আপনাকে বোঝানোর জন্য একটা যে কোনো একটা সংখ্যা নিয়েছি আপনাকে। এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে কিনা যোগ করার পরেই বুঝতে পারছি। আমি আমার মন মতো একটা সংখ্যা নিয়েছি, সংখ্যা নেওয়ার পরে দেখলাম যে হয় 32, তার মানে ভাগ যাবে না। এখন ভাগ যাইতো কি হইলে আরেক যোগ করে দিছি, তাহলে 33 হয়েছে। 33 যেহেতু যোগফল হয়েছে 3 দ্বারা ভাগ যাবে, এর জন্য আমি 1 বসাইছি আপনারে বোঝানোর জন্য। ক্লিয়ার? এবার 3 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম এবং 9 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম একই, ভুল হবে আর? তাহলে 91 সংখ্যাটা কি 3 দ্বারা ভাগ যাবে? যাবে না, কারণ এই অঙ্কদ্বয়ের সমষ্টি আসে 10, 10কে 3 দ্বারা ভাগ করতে পারি না, তাই 91ও 3 দ্বারা ভাগ যাবে না। 5 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম, শেষে 0 অথবা কি থাকতে হবে? শেষে 0 অথবা 5। 91 এর শেষে 0 অথবা 5 কোনোটাই নাই, তার মানে সে 3 দ্বারাও 5 দ্বারাও যাবে। এবার আসেন 91 7 দ্বারা ভাগ যাবে কিনা? 91 7 দ্বারা ভাগ চলে যাবে। 7 13 7 13 91। দেখেন তো একটা দ্বারা ভাগ চলে গেছে না? তার মানে এদের ফ্যাক্টর 2 এর অধিক হয়ে গেছে। সবগুলো দ্বারা ভাগ যাওয়ার দরকারই নাই, যে কোনো একটা দ্বারাও যদি চলে যায় তার মানেই তো গুণনীয়ক 2 এর অধিক হয়ে গেছে। আর 2 এর অধিক গুণনীয়ক হয়ে গেলে সে তো আর মৌলিকের মধ্যেই পড়লো না, সে হয়ে গেল যৌগিক। তার মানে 91 কি নয়? মৌলিক সংখ্যা নয়, সে যৌগিক। ক্লিয়ার? একই নিয়মে এবার আপনার আসি 101। অনলাইনকে বলতেছি, এখনো যারা স্পষ্ট বোঝেন নাই এবার বোঝেন। 101 দ্বারা ট্রাই করব আমরা। দেখেন 101 দ্বারা ট্রাই করে দেখি। 101 মৌলিক সংখ্যা কিনা এটা আমরা নির্ণয় করব। দেখেন, তাহলে আমরা লিখছিলাম হচ্ছে প্রদত্ত সংখ্যার কাছাকাছি এর থেকে ছোট বর্গমূল করা যায়। তাহলে 101 এর কাছাকাছি বর্গমূল করা যায় এমন একটা সংখ্যা কে বলেন তো? 100। 100 কে বর্গমূল করলে কত হয়? এই 10 হইতেছে কি আমার প্রাপ্ত সংখ্যাটা। আর এই প্রাপ্ত সংখ্যা পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যদি বাছাই করি তাহলে পাবো 2 3 5 7। তার মানে এবার এই 101 কে 2 3 5 7 দ্বারা কি করে দেখতে হবে? ভাগ করে দেখতে হবে। যদি এদের একটা দ্বারাও ভাগ চলে যায় তাহলে সে মৌলিক হবে না, আর যদি এদের একটা দ্বারা না যায়, একটা দ্বারাও যদি না যায় তবেই সে কি মৌলিক হবে। তাহলে 101 কি 2 দ্বারা ভাগ যাবে? কেন যাবে না? কারণ একক স্থানীয় মান বিজোড়, সেটা জোরে নাই। জোর থাকলে কি হতো? ভাগ যেত। 101 কি 3 দ্বারা ভাগ যাবে? কারণ এদের অঙ্কদ্বয় যোগ করলে 1 0 1, এই তিনটাকে যোগ করলে 2 হয়। 2 কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে 2ও যাচ্ছে না, 3ও যাচ্ছে না। 101 কি 5 দ্বারা ভাগ যাবে? কারণ শেষে 5 অথবা 0 কোনোটাই নাই। এবার আসেন 101 কি 7 দ্বারা যাবে? যাবে? যাবে না, এটাও যাবে না। যদি আমি ভাগ করতামও তাহলে 7 1 কে 7, হাতে থাকতেছে 3 31, 4 7 28, অবশিষ্ট থেকে যায় কত? 3। যেহেতু অবশিষ্ট থেকে যায় তার মানে নিঃশেষ বিভাজ্য নয়, তাই 7 দ্বারাও কি হচ্ছে না? ভাগ যাচ্ছে না। যেহেতু একটা দ্বারাও ভাগ যায় নাই সেহেতু এটা মৌলিক সংখ্যা। এখন আপনার কাছে মনে হতে পারে প্রসেস অনেক বড়, তাই না? আপনি তো অনেকক্ষণ লাগায় বুঝছেন, এর জন্য তো প্রসেস বড়। আপনি বুঝে তো প্র্যাকটিস করতে হবে আপনাকে। 11 দ্বারা করতে পারেন। জোড় স্থানীয় মানগুলোকে যোগ করতে হবে, বিজোড় স্থানীয় মানগুলোকে যোগ করতে হবে। যেমন 121
বিজোড় স্থানীয় মানকে এখানে যোগ করলে কত হয়? বিজোড় স্থানীয় মানকে এদেরকে বিয়োগ করতে হবে। এরপরে বিয়োগ করার পরে কত আসতেছে? শূন্যকে এবার 11 দ্বারা ভাগ করেন, কত হয়? ভাগ চলে যায়, কিন্তু শূন্যকে 11 দ্বারা ভাগ করলে কি আসবে? শূন্যই তো আসবে, তো ভাগ চলে যাচ্ছে না। তাহলে এই 121 সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে। 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে মুখে মুখে ভাগ করা সহজ। 9 পরে ভাগ করা যায় এরকম অনেক আছে, শর্টকাট নিয়ম থাকতে পারে, যেমন 11 দেখাইলাম আপনাকে, ওইগুলি পরে জোর অঙ্কগুলো নিয়ে এই দুটোর পার্থক্য করবেন, পার্থক্য যেটা আসবে সেটাকে 11 দ্বারা ভাগ করবেন। এটা লেন্দি প্রসেস হয়ে যাবে ততক্ষণে দেখা গেছে। এই জন্যই আমি আপনাদেরকে বারবার করে বলি যে বাসায় কিছু গুণ কিছু ভাগ নিজে কি করবেন, প্র্যাকটিস করবেন বা নাম তাম মুখস্থ করবেন, কারণ আপনি কি ক্যালকুলেটর পাবেন না। আপনারা মাঝে মধ্যে বলেন না সময় বেশি লাগে, ক্যালকুলেশন করতেও সময় বেশি নেন আপনারা, এটারে কাউন্ট করতে চান না, তো কাউন্ট করেন না তো। আবার এখন বলবেন যে এটা তো অনেক লম্বা করে বোঝাইলেন, এটা তো আমি বোঝাইছি, আমার তো এখন আধা ঘন্টা সময় লাগতে পারে, আপনি বুঝেন নাই তাহলে আবার বলবো, বুঝেন নাই আবার বলবো। কিন্তু আপনি এটা কখন সময়ের মধ্যে করতে পারবেন? যখন আপনি বাসায় প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন। সংখ্যা দেখার সাথে সাথে আপনার মাথায় ক্লিক করতে হবে, বুঝলেন নাই? এই যে ক্লিক করলো, ন্যানো সেকেন্ডে ক্লিক করে ফেলাইলো, এই পরিমাণ প্রস্তুতিতে আসতে হবে ভালো করতে চাইলে। আর যদি মনে করেন কত ভালো দরকার নাই আমার, তাহলে তো চাকরি হবে না, হবে না। চাকরি করার জন্য অনেকেই বসে আছে না? এই যে একটা কথা বললেন, আমি প্রতিনিয়ত আমি পড়াইতেছি, আমি কি করতেছি? প্রতিনিয়ত পড়াইতেছি। আমার মনে থাকবে না কার থাকবে? আপনি তো এমন আছে কালকে ম্যাথটা পড়বেন না, আমার তো কালকে ম্যাথটা পড়াইতে হবে না? পরশু দিনে তো আমার ম্যাথটা পড়াইতে হবে। তা আমারে মনে করেন নতুন কিছু আইনা দিলেও আমার মনে থেকে যাব, কারণ আমি তো এখন ম্যাথটারই মাথায় ঢুকে রাখার চেষ্টা করি। না, আপনি তো শুধু ম্যাথটারে মাথায় রাখতে চান না, অন্যান্য সাবজেক্ট পড়েন, এই এক্সাম্পল আপনি দিতে চাইবেন, কিন্তু আমি তো বলি প্রতিদিন আপনি ম্যাথ করেন, প্রতিদিন বাসায় প্র্যাকটিস করেন একটা নির্দিষ্ট সময় ধরে, দেখেন আপনার অবস্থা এরকম হয় কিনা। কয়েকদিন পরে আপনার মন চাবে যে সব বাদ দিয়ে ম্যাথই পড়ি। যখন আপনি এটার প্রতি পারদর্শী হবেন, বারবার বলি যে ম্যাথের যে কোনো সাবজেক্টের প্রতি যখন ভালোবাসা তৈরি হবে তখন গিয়ে সেটা করতে মজা পাবে না। যতক্ষণ পর্যন্ত এটার প্রতি আগ্রহ জন্মাবে ততক্ষণ পর্যন্ত আপনার করতে মন চাবে না, একদম ন্যাচারাল। দেখেন তো যে সাবজেক্টগুলোর প্রস্তুতি নিচ্ছেন, কোন সাবজেক্ট আছে না যেটা একটু পড়তে ভালো লাগে? দেখবেন কি বাসায় গিয়ে ওইটাই বারবার করে পড়েন, ওইটাই পড়তে মন চায়, হয় না? এরকম করেন না? এটা এইরকম ম্যাথের প্রতি আগ্রহ তৈরি করতে হবে। আসেন, মৌলিক সংখ্যা ক্লিয়ার। আমি চলে যাব ভাই মূলদ অমূলদে, খাতায় লেখেন। খাতায় লেখেন মূলদ অমূলদ। সময় নাই বেশি হাতে, দ্রুত লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, মূলদ অমূলদ আমরা কিছু পয়েন্ট মুখস্থ করব। বারবার করে বলতেছিলাম মূলদ অমূলদ হচ্ছে গিয়ে এমন ভাবে শিখতে হবে যেটা অপশন দেখার সাথে সাথে আমি বলতে পারবো এটা মূলদ এটা অমূলদ, এইভাবে শিখতে হবে। ওই পি বাই কিউ আকারে, এটা তো সংজ্ঞা, এটা তো আমরা সবাই এমনিই জানি। ওই সংজ্ঞা দিয়ে আমি কি করতে পারবো না, ওটা কি করতে পারবো না, ওইটা দ্বারা অপশন নির্ণয় করতে পারবো না। নির্ণয় করার জন্য আমি কিছু পয়েন্ট মুখস্থ রাখবো, ঠিক আছে? এই পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি, লিখেও দিচ্ছি, দ্রুত খাতায় লিখবেন, আমাদের হাতে সময় কম, এরপরেই আমার আবার ক্লাস আছে। লেখেন শূন্য, কমা দিয়ে লেখেন প্রকৃত, কমা দিয়ে লেখেন অপ্রকৃত, কমা দিয়ে লেখেন মিশ্র ভগ্নাংশ। এরা সবাই মূলদ সংখ্যা। শূন্য, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, এরা প্রত্যেকেই মূলদ সংখ্যা। লিখছেন? তার মানে আপনি যদি প্রশ্নের অপশনে দেখেন শূন্য আছে, তাহলে এটাকে কি বলবেন? যদি প্রশ্নের অপশনে দেখেন 1/2 আছে, যদি প্রশ্নের অপশনে দেখেন 7/9 আছে, যদি প্রশ্নের অপশনে দেখেন 1/2/3 আছে, কি বলবেন? যদি প্রশ্নে দেখেন আপনি 15 ডিভাইডেড বাই 6 আছে,
মূলদ বলবেন? কেন বলবেন? কারণ এটা ভগ্নাংশ। অপ্রকৃত 3 দ্বারা কাট করলে 5/2, তাই তো? অপ্রকৃত ভগ্নাংশ লিখছি আমরা অপ্রকৃত। এখানে এই জাতীয় যেই চিত্রই আপনি প্রশ্নের অপশনে পাবেন তাদেরকে কি দেখাই দিয়ে আসবেন। এই একটা পয়েন্ট তৈরি হয়ে গেল। আপনি যখন এই পয়েন্টটা মাথায় নিবেন তখনই আপনার মাথায় ঘুরতে থাকবে যে অপশনে দেখি যে প্রকৃত ভগ্নাংশ আছে কিনা, অপ্রকৃত আছে কিনা, মিশ্র আছে কিনা, বা শূন্য আছে কিনা, এরকম কোন অপশন আছে কিনা। থাকলেই কি করে দিব? মূলদ দাগাই দিব। একটা পয়েন্ট লেখা শেষ। বুঝছেন কিনা বলেন? আচ্ছা, পরবর্তীটা লেখেন। পূর্ণবর্গ ও পূর্ণ ঘন করা যায়। পূর্ণবর্গ ও পূর্ণ ঘন করা যায় এমন যে কোনো সংখ্যার বর্গমূল ও ঘনমূল মূলদ সংখ্যা। পূর্ণবর্গ ও পূর্ণ ঘন করা যায় এমন যে কোনো সংখ্যার বর্গমূল ও ঘনমূল কি হবে? কথা বলেন। মূলদ সংখ্যা হবে। তাহলে এবার আসেন এই লাইনটা বুঝি। পূর্ণবর্গ করায় পূর্ণবর্গ সংখ্যা কে? যেমন 4 2 কে স্কয়ার করলেই তো 4 হয়, তাই না? 4 একটা পূর্ণবর্গ সংখ্যা না? 2 স্কয়ার করলেই তো 4 আসতেছে। তাহলে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। 2 তো পূর্ণবর্গ সংখ্যা না। পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে কি 4, অথবা বলতে পারি 9, অথবা বলতে পারি 16, অথবা বলতে পারি 36। এদেরকে কি বর্গমূল করা যাবে? কি আসবে? পূর্ণ সংখ্যায় আসবে। এদেরকে বর্গমূল করা যায়। তাহলে এরা কি হয়ে যাবে? এই যে পূর্ণবর্গ একটা সংখ্যা 4, কেন করতেছেন এগুলো? এমনি সময় নাই, অন্য টপিকের ক্লাস, এটা না। খেয়াল করেন, পূর্ণবর্গ সংখ্যা কি এটা বোঝে। অনলাইনে যারা আছেন তারাও খেয়াল করেন। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কি, যেমন 4 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। 2 কে স্কয়ার করলে কি পাওয়া যায়? 4। 3 কে স্কয়ার করলে পাওয়া যায়। তাহলে 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। 4 স্কয়ার তার মানে কি 16। 6 স্কয়ার তার মানে কি 36। এরা প্রত্যেকেই কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। এবং চাইলে আমি এদেরকে কি করতে পারি? বর্গমূল করতে পারি। বর্গমূল করলে আমি কি পাবো? এখান থেকে পূর্ণবর্গ সংখ্যা পাই কিনা বলেন তো? তার মানে এরা মূলদ সংখ্যা। এখন যদি প্রশ্নের অপশনে দিয়ে দেয় 196 বর্গমূল চিহ্ন দিয়ে, তাহলে কি এটা মূলদ হবে? অবশ্যই এটা পূর্ণবর্গই হবে। 14 স্কয়ার মানে হচ্ছে 196। খাতায় লেখেন 1 থেকে 25 পর্যন্ত স্কয়ার এবং কিউব এর মান মুখস্থ করবেন। লেখেন, গ্যাপ আছে এই জায়গায় আপনাদের। লেখেন 1 থেকে 25 পর্যন্ত স্কয়ার আর কিউবের মান। এই যে এরকম বাস খাতায় গিয়ে মান বের করবেন। 1 স্কয়ার মানে 1, এরপরে 2 স্কয়ার মানে 4, এভাবে করে খাতায় ক্যালকুলেটর থেকে আগে মান বের করে একটা কাগজে লিখবেন। লিখে কি করবেন? এদিকে দেখান। লিখে কি করবেন জানেন? যেখানে পড়তে বসেন ওখানে টানায় রাখবেন। একটা পেজের মধ্যে স্কয়ারের মান, কিউবের মান লিখবেন। লিখে যেখানে পড়তে বসেন সেখানে কি করে রাখবেন? টানায় রাখবেন। যতবার চোখ পড়বে ততবার 2টা করে হইলেও সংখ্যা চোখের সামনে বাজবে, 2টা করে সংখ্যা মাথায় ঢুকবে, ওই মুখস্থ হয়ে যাবে। আপনি চিন্তা করতেছেন এইগুলি কিভাবে মুখস্থ করব, এত সময় কই আমার, আমি তো অনেক ব্যস্ত মানুষ, প্রস্তুতি তো জোর করে নিতে আসছি, যদি চাকরিটা এমনি পেয়ে যেতাম তাহলে ভালো হইতো। এর জন্য আপনি কি করবেন? অতিরিক্ত কষ্টও করতে হবে না। আপনি পরের টেবিলের একটা জায়গায় টানায় রাখেন। আপনি যতবার বসবেন, মাথা উঁচা করবেন, ততবার সংখ্যাটারে দেখবেন, ততবার মাথায় বসবে। আপনি এখান থেকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বলতে পারবেন না আমাদের কোচিং থেকে বের হয়ে বাম পাশে গেলে কতগুলি ফলের দোকান আছে? বলতে পারেন? কেন পারেন? প্রতিদিন ফলের দোকানগুলি দেখেন না? এর জন্য বলতে পারেন। আপনার বাসার সামনে কি কি আছে আপনারা জিজ্ঞেস করলে বলতে পারবেন। কেন বলতে পারবেন?
প্রতিদিন আপনি দেখেন এগুলো, কথা বুঝছেন? তাহলে 1 থেকে 25 পর্যন্ত স্কয়ার আর কিউবের মান কাগজে লিখে পরের টেবিলে আটকে রেখে দিবেন, প্রতিদিন দেখবেন, তাইলে মুখস্থ হয়ে যাবে। তাহলে এই যে এরকম করে আপনাকে একটা সংখ্যা দিল, তাহলে সেটা কি? বর্গমূল করতে পারতেছি, তাহলে এটা হচ্ছে গিয়ে মূলদ সংখ্যা। 196 বর্গমূল করলে পূর্ণ সংখ্যা চলে আসে, কত আসে? 14 আসে, তাহলে এটা পূর্ণ বর্গ। এবার আসেন পূর্ণ ঘনটা তাহলে কি? যেমন আমি যদি বলি 27, কত? 27 মানে 3 কিউব, 3 কে কিউব করলে কত হয়? 27 হয়। আমি যদি আবার বলি 64, 4 কে কিউব করলে কত আসে? 64। তার মানে এই 27 একটা পূর্ণ ঘন সংখ্যা, এই 64 একটা কি সংখ্যা? পূর্ণ ঘন সংখ্যা। 125 এটা একটা কি সংখ্যা? পূর্ণ ঘন সংখ্যা, কারণ 5 কিউব মানে 125। তাহলে খেয়াল করেন 27, 64, 125 এরকম যদি সংখ্যার ঘনমূল দিয়ে দেয় আপনাকে, যেমন 3√27 এরকম একটা অপশন আছে আপনার হাতে, প্রশ্নে দেখলেন এরকম একটা অপশন দিছে। এখন এটা কি মূলদ নাকি অমূলদ? কেন মূলদ? কারণ এটাকে আমি কি করতে পারবো? ঘনমূল করতে পারবো, ঘনমূল করতে পারবো। কিভাবে স্যার? খেয়াল করেন 27 কে ভাঙলে পাবো 3 কিউব, 27 কে ভাঙলে পাবো 3 কিউব। আর 3 রুট মানে হচ্ছে গিয়ে এটাকে ভাঙলে পাবো 1/3, 3 রুট মানে ভাঙলে কত পাবো? 1/3। তার মানে এখানে পাওয়ার বসে যাবে কি? 1/3। আর আমরা সূচকে পড়ে আসছি যে এই দুটো পাওয়ার কি হয়ে যাবে? গুণ হয়ে যায়। কি হয়ে যায়? যদি আমি এই দুটো পাওয়ার গুণ করি তাহলে পাবো 3 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3 পাবো। 3 আর 3 কি? এখানে কাটা চলে গেলে থাকতেছে কে? শুধু 3 পরে থাকতেছে, পূর্ণ সংখ্যা চলে আসছে। তার মানে আমি এটাকে ঘনমূল করতে পারবো, তাহলে এটা মূলদ সংখ্যা। ঘনমূল করতে পারলেই কি, বর্গমূল করলে পারলেই কি, আর না করতে পারলে সোজা কথা। এই অমূলদের একটা পয়েন্ট পেয়ে গেলেন। পূর্ণবর্গ যে কোনো সংখ্যাকে যদি বর্গমূল করা যায় তাহলে সেটা মূলদ, করতে না পারলে ঘনমূল, করতে পারলে মূলদ, করতে না পারলে অমূলদ। ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, পরবর্তী পয়েন্টে যাব আমরা। অনলাইনে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা এই ক্লাসটা, এই যে মূলদ অমূলদ আমি যা বলতেছি, আপনার এই এক চান্সে সবগুলো মনে থাকবে না। আপনি হয়তোবা এখন এই পর্যন্ত হয়তোবা আপনি অনেক কিছু হয়তো বুঝে ফেলতে পারবেন যে স্যার এই এক্সাম্পল দিয়ে বুঝাইছে, ঠিক আছে এটা এরকম এরকম। আপনি অবশ্যই ক্লাস রেকর্ডটা আবার বাসায় করবেন, স্পেশালি মৌলিক সংখ্যার নির্ণয় পদ্ধতিটা এবং মূলদ অমূলদটা কিভাবে বোঝানো হয়েছে এটা অবশ্যই পড়বেন। আর এই যে আমরা আলাদা করে পয়েন্ট আউট করে নিছি এটা মুখস্থ করার চেষ্টা করবেন, তাহলে মূলদ অমূলদ থেকে আর কোনো প্রবলেম থাকবে না। আপনি অপশন দেখলে বলতে পারবেন। 3 নম্বরে লেখেন দশমিকের পরের ঘরগুলো, দশমিকের পরের ঘরগুলো যদি সসীম অথবা গণনা করা যায়, সসীম অথবা গণনা করা যায় তবে তা মূলদ সংখ্যা, তবে তা মূলদ সংখ্যা। দশমিকের পরের ঘরগুলো যদি কি করা যায়? সসীম অথবা গণনা করা যায়। এটা আমরা পড়ে আসছিলাম। এটা আমরা পড়ে আসছিলাম বাস্তব সংখ্যার চার্টের মধ্যে। দশমিককে 2 ভাগে ভাগ করতে পারছিলাম, একটা সসীম আর একটা অসীম আবৃত। সসীম আর একটা অসীম। সসীমের আমরা এক্সাম্পলও নিছিলাম যে দশমিকের পরের ঘরগুলো যদি আমি সসীম অথবা গণনা করতে পারি, যেমন এক্সাম্পল নিছিলাম 2.5, যে দশমিকের পরের ঘর গণনা করতে পারতেছি। বা আমি যদি বলি 5.47 গণনা করতে পারি, 7.75 গণনা করতে পারি, 1.25 গণনা করতে পারি। যেহেতু দশমিকের পরের ঘরগুলো আমি গণনা করতে পারতেছি, তাহলে অপশনে যদি এরকম কোন সংখ্যা দিয়ে দেয় তাহলে তাদেরকে আমরা কি দাগায় আসবো? মূলদ দাগায় আসবো। খেয়াল করবেন দশমিকের পরের ঘরগুলো যদি গণনা করতে পারি তবেই তা কি হয়ে যাবে? মূলদ। আর এই জাতীয় হচ্ছে তার এক্সাম্পল 1.25, 7.75, 2.5, 5.47 এগুলো তার এক্সাম্পল। লেখা শেষ কিনা বলেন? গণনা করতে পারবেন, মনে নেই এখানে 7.5 দিলাম, গণনা করতে পারলাম। অসীম আকারে চলতেছে না, গণনা করতে পারছি, সীমাবদ্ধ আছে সে। লিখছেন না?
চলেন এরপরে লেখেন, কথা বলতে মানা করছি আমি আপনাদেরকে। এরপরে লেখেন দশমিকের পরের ঘরগুলো যদি অভিন্ন আকারে অসীম হয়, দশমিকের পরের ঘরগুলো যদি অভিন্ন আকারে অসীম হয় তবে তা মূলদ সংখ্যা। যেটাকে আমরা বাস্তব সংখ্যার চার্টের মধ্যে লিখছিলাম অসীম, আবৃত বা পৌনঃপুনিক সংখ্যা বলছিলাম, পৌনঃপুনিক বলছিলাম। তাহলে বাস্তব সংখ্যার মধ্যেই আমরা পড়ে আসছিলাম, বাস্তব সংখ্যার মধ্যে পড়ে আসছিলাম অসীম, আবৃত অথবা কি পৌনঃপুনিক। এই জাতীয় সংখ্যা পেলেই আপনি তাকে সরাসরি দাগাই দিয়ে আসবেন কি মূলদ। আর এটার মানে হচ্ছে দশমিকের পরের ঘরগুলো যদি অভিন্ন আকারে অসীম হয়, যেমন 1.1111 করে একটা সংখ্যা চলতেছে, একই রকম না আলাদা আলাদা? দশমিকের পরের ঘরগুলো যদি অভিন্ন হয়, অভিন্ন বলতে মানে কি ভিন্ন ভিন্ন হবে না, একই রকম হবে, পুনরাবৃত্তি ঘটবে। দেখেন তো দশমিকের পরের ঘরগুলো একই রকম কিনা, পুনরাবৃত্তি ঘটছে কিনা, এটা অসীম আকারে আছে কিনা। এই সংখ্যাটা কি চাইলে আমি 1.1 লিখে তার উপরে পৌনঃপুনিক চিহ্ন দিয়ে আবৃত করে রাখতে পারি কিনা? তার মানে এগুলো কি হয়ে যাবে মূলদ। আবার যদি আমি বলি 1.101010 করে একটা সংখ্যা চলতেছে, এটা মূলদ হবে? কেন হবে? কারণ দশমিকের পরের ঘরগুলো কয়টা করে ঘর পুনরাবৃত্তি করতেছে? দুইটা করে ঘর পুনরাবৃত্তি করতেছে। এইটাকে আমি চাইলে 1.10 তার দুইটার উপরে কি দিয়ে দিতে পারি? পৌনঃপুনিক চিহ্ন দিয়ে আবৃত করতে পারি, তাহলে মূলদ হয়ে গেল। আবার যদি আমি বলি 1.100100 করে একটা চলতেছে, হবে না? চুপ করেন, হবে না কেন এটা আমাকে বলেন। হ্যাঁ হ্যাঁ, ওনারে বলতে দেন, ওনারে দিয়েই ওনার ভুল ভাঙাবেন। 100, তাই না? কয়টা আসছে? তিনটা করে ঘর পুনরাবৃত্তি করছে, 5টা করে করতে পারে। সীমাবদ্ধতা নাই তো এখানে, আছে? সীমাবদ্ধতা নাই, খেয়াল করেন। তার মানে এটাকে আমি লিখতে পারবো কি 1.100। পৌনঃপুনিক কার উপরে লিখবো বলেন তো? সবগুলির উপরে দেওয়ার দরকার নাই। এই জায়গাটায় অনেকে ভুল করে, মনে করে কি একের উপরে পৌনঃপুনিক দিছে আর শূন্যর উপরে দিছে, তার মানে এই দুইটা রিপিট হয়েছিল, মাঝখানে শূন্যটার উপরে তো পৌনঃপুনিক দেই নাই, মনে করে তাহলে এটা রিপিট হয় নাই। কিন্তু ব্যাপারটা এরকম না। যখন দুইয়ের অধিক ঘর পুনরাবৃত্তি ঘটে তখন সবগুলোর উপরে দিতে হয় না, শুরুরটা শেষেরটা দিলেই হয়ে যায়। ক্লিয়ার? এখন যদি আমি আপনাকে বলি 5.71232323 এইভাবে করে একটা সংখ্যা চলতেছিল, এটা কি মূলদ হবে? একটু ভেজাল লাগাই দিলেন না? আচ্ছা বলেন তো, এইটাকে আমি সীমাবদ্ধ করে রাখতে পারবো কিনা? এইটাকে আমি 5.7123 আর 3 উপরে পৌনঃপুনিক দিয়ে সীমাবদ্ধ করতে পারবো, কারণ এই 7.1 এর পরের ঘরগুলো কিন্তু আবার অভিন্ন। তাহলে আমি এটাকে সীমাবদ্ধ করতে পারবো না? তাহলে সীমাবদ্ধ করতে পারা মানেই তো পৌনঃপুনিক হয়ে গেল, আর পৌনঃপুনিক হয়ে যাওয়া মানেই কি হয়ে গেল? মূলদ হয়ে গেল। ক্লাসে হ্যালো অবশ্যই দিতে পারবেন। এটা মানেই তো পৌনঃপুনিক, এটা মানেই তো অভিন্ন আকারে অসীম আছে, আছে না? তাহলে এই জাতীয় থাকলেও আপনি কি দাগায় দিয়ে আসবেন? মূলদ দাগায় দিয়ে আসবেন। এবার লেখেন খাতায়, এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ, এবং এই যে পৌনঃপুনিক কই লিখছি, এই যে এটা অনেক গুরুত্বপূর্ণ। ভগ্নাংশের ক্লাস যেদিন করবেন ওই দিন পৌনঃপুনিক নিয়ে আবার আলোচনা হবে। আজকে আর সময় কম, আজকে আর হবে না, কারণ ভগ্নাংশতে গেলেই একমাত্র পৌনঃপুনিকের একটা আলোচনা করতে হয়।
পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের প্রশ্ন হয়। আচ্ছা, এবার লেখেন হচ্ছে গিয়ে সকল পৌনঃপুনিক যুক্ত সংখ্যা মূলদ সংখ্যা। লেখেন সকল পৌনঃপুনিক যুক্ত সংখ্যা মূলদ সংখ্যা। এই মাত্রই আপনাদেরকে দেখাই দিছি। অসীম আবৃত মানেই কি পৌনঃপুনিক, হ্যাঁ, আর পৌনঃপুনিক যুক্ত সংখ্যা মানেই মূলদ সংখ্যা। সকল পৌনঃপুনিক যুক্ত সংখ্যা মূলদ সংখ্যা। ঠিক আছে, এই পয়েন্টগুলো মুখস্থ করতে পারবেন কিনা এবার বলেন। বেশি লিখি নাই কিন্তু, 5টা লিখছি, 5টা, হ্যাঁ 5টা লিখছি। আপনি প্রতিদিন যদি 5 মিনিট করে চোখ বুলান, মুখ বৈশা মুখস্থ করতে হইব না, কি করবেন, চোখ বুলাইবেন আপনি, তাইলেই মাথায় বসে যাব। তারপরে মূলদের 2-3টা বলে দিচ্ছি, আপনি লেখে নেন। সকল পৌনঃপুনিক যুক্ত সংখ্যা মূলদ সংখ্যাটা লেখা শেষ। আশা করি অনলাইনের যারা তারাও লিখে নিয়েছেন। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করতেছি যে এই ক্লাসটা অবশ্যই রেকর্ড করবেন, আবার মূলদ অমূলদটা বিশেষ করে আবার দেখবেন। যতবার দেখবেন ততবার আপনি ক্লিয়ার হইতে পারবেন। খুব সুন্দর করে পয়েন্ট আউট করে দিয়েছি এখানে, যাতে আপনার বুঝতে সুবিধা হয়, অপশন দেখে যেন আপনি অ্যান্সার করতে পারেন। এবার লেখেন হচ্ছে গিয়ে অমূলদ, হেডলাইন দেন অমূলদ লিখে। অমূলদের আপনাকে আমি শুরুতেই একটা পয়েন্ট বলে আসছিলাম যে ঘনমূল করতে পারলে মূলদ, না করতে পারলে বর্গমূল, করতে পারলে মূলদ, না করতে পারলে অমূলদ। ওইটা তো লেখার দরকার নাই। এবার যেটা আপনি লিখবেন, লেখেন দশমিকের পরের ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয়, তবে তা অমূলদ সংখ্যা। লিখছেন? তাহলে আমরা বলছিলাম শুরুতেই যে পায়ের মানটা হচ্ছে 3.1416। এইভাবে করে সংখ্যাটা কি করতে থাকে, অসীম আকারে চলতে থাকে। কিন্তু যদি দশমিকের পরে যদি আমি একটু দেখি, দশমিকের পরের ঘরগুলো কি একই রকম না আলাদা আলাদা, তাহলে এটা অমূলদ সংখ্যা। যদি আমি আবার বলি যে 1.757573129173 এভাবে করে চলতেছে, দশমিকের পরের ঘরগুলো এটা অসীম আকারে চলতেছে, কিন্তু দশমিকের পরের ঘরগুলো আবার কেমন, ভিন্ন ভিন্ন। যেহেতু ভিন্ন ভিন্ন, তার মানে এগুলো কি হবে, অমূলদ হয়ে যাবে। বুঝতে পারছেন? কারণ যদি ভিন্ন ভিন্ন না হয়, তার মানে তো তাদেরকে আমি আবদ্ধ করতে পারবো, পৌনঃপুনিকে নিতে পারবো, তাহলে মূলদ। আর যখন ভিন্ন ভিন্ন হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, অমূলদ হয়ে যাবে। এখন যদি আমি বলি 1.10011010 এরকম করে চলতেছে, কয়টা করে ঘর রিপিট হচ্ছে, চারটা করে রিপিট হচ্ছে, তাই না? কিন্তু আবার যদি আমি বলি 1.10110110 এরকম করে চলতেছে, এখানে কোনো রিপিট নাই। 1011011010 এরকম করে চলতেছে, রিপিট আছে, রিপিট নাই। তো ভালোভাবে খেয়াল করবেন, দেখেন প্রথমে দেখি কিন্তু মনে হবে অমূলদ, হ্যাঁ মনে হবে 1110001। হ্যাঁ, এখানে যদি এরকম করি যে 101 এই দুটো জিরো বসাই দিছি না, এখানে যদি আমি জিরো না বসে সামনে শুধু একটা 1 বসাই দেই, আর পরে একটা 1 বসাই দেই, মূলদ হয়ে যেত। তাহলে এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু কনফিউজিং, অপশনগুলো সেখানে ভালোভাবে খেয়াল করতে হবে। হ্যাঁ, যদি ভিন্ন ভিন্ন দেখি তাহলে অমূলদ, আর একই রকম হলে, অভিন্ন হলেই মূলদ। পরবর্তী পয়েন্টটা লেখেন।
7 7 অমূলদ অমূলদ। লিখছেন 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 কি লিখবেন বলেন তো? লেখেন হচ্ছে গিয়ে সকল মৌলিক সংখ্যা, সকল মৌলিক সংখ্যার বর্গমূল, সকল মৌলিক সংখ্যার সকল মৌলিক সংখ্যার সকল মৌলিক সংখ্যার বর্গমূল, সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। লাইক 2 কে আমি বর্গমূল করলাম, কি হয়ে যাবে? 11 কে বর্গমূল করলাম, কি হবে? 13 কে বর্গমূল করলাম, 61 কে বর্গমূল করলাম। যত প্রকার মৌলিক সংখ্যা আছে এদের উপরে রুট এনে নেবেন, তাহলে কি হয়ে যাবে? অমূলদ হয়ে যাবে। যাই হোক, এই ছিল আমাদের পয়েন্ট। আর আপনাদের কিন্তু একটু আগে বলে দিছি পায়ের মান কি? অমূলদ। 3.1416 এরা অমূলদ। আচ্ছা, আমরা 1416 লিখছেন না? এটা রুট টু কি? 22/7। দেখেন তো, এটা দেখেন কি হবে? অমূলদ হবে। আচ্ছা, আপনাদের হাইলাইটস এর মধ্যে আরো থাকতে পারে প্রশ্ন। আমি আরেকটা ছোট প্রশ্ন দিয়ে শেষ করব ক্লাস। শুরুতে দিছিলাম, কত জন দিছিলাম? 27/48 দিছিলাম। 27 এটা মূলদ নাকি অমূলদ? হ্যাঁ, তার আগে বলে রাখি আমাদের বাস্তব সংখ্যার ক্লাস কিন্তু কমপ্লিট পুরোপুরি হলো না। এরপরে আরো কিছু ধারাবাহিক সংখ্যার পার্ট আছে, এটা আমরা পরবর্তী অন্য এক ক্লাসে করব। তবে এখন এইটা দিয়ে আগে শেষ করে নিই। হ্যাঁ, ঠিক আছে। 27/48 আপাত দৃষ্টি থেকে দেখে মনে হতে পারে এটা অমূলদ সংখ্যাই মনে হতে পারে, অস্বাভাবিক কিছু না। যে আপনি মনে করতেছেন যে 27 কে 48 দ্বারা ভাগ করবো, আবার বর্গমূল করব, তাহলে এমন একটা অন্যরকম একটা সংখ্যা চলে আসবে, একটা দশমিকের মান আসবে। 27 কে 48 দ্বারা ভাগ করলে তার পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা আসবে না, দশমিক মান আসবে, তাই না? তা আপনি সেই দশমিক মানকে আবার বর্গমূল করবেন, তখন তো আপনি চিন্তা করতেছেন তাহলে এটা মাস্ট বি অমূলদ, তাই না? কিন্তু তার আগে আপনি একটু খেয়াল করেন তো, 27 এবং 48 কে কোন প্রকার কমন সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা? কত দ্বারা ভাগ করা যায়? 3 দ্বারা যদি আমি ভাগ করি, 3 নঙে 3 16। এবার √9 মানে কত? √16 মানে কত? 3/4। কি ভগ্নাংশ চলে আসছে? প্রকৃত 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 3/4 কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। তার মানে প্রকৃত ভগ্নাংশ মূলদ হবে। তাহলে প্রথমে তো মনে হয়েছিল অমূলদ, তাই না? তো একটু ভালোভাবে খেয়াল করতে হবে। তাহলে খুব কঠিন কাজ না, মূলদ অমূলদ খুব কঠিন কাজ না। আপনি এই পয়েন্টগুলো মুখস্থ করবেন, আর বাসায় বসে বসে মূলদ সংখ্যা পাইলেই ওইটা নিয়ে কাজে লাগাইবেন। এই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিক্যালি করবেন, মুখস্থ করবেন, প্র্যাকটিক্যালি সেটা প্রশ্নের উপরে খাটাবেন, তাইলে আপনি দেখবেন আস্তে আস্তে হয়ে গেছে। আপনাকে আজকের ক্লাসে সব হয়ে যাবে এটা বলতে পারবো না আমি। আজকের ক্লাসে আপনি একেবারে জাহাজ হয়ে গেলেন গে ম্যাথের, হ্যাঁ, এটা বলতে পারবো না। হবেন জাহাজ আপনি বাসায় যত বেশি পরিমাণ কি করবেন? প্র্যাকটিস করবেন। কালকে করছেন, আজকে করছেন, ভুলে গেছেন, আরেকবার একটু করেন। প্রতিদিন নিয়ম করে ম্যাথের জন্য সময় রাখেন, তাহলে আপনি এক সময় ম্যাথে ভালো করতে পারবেন। ওই দুর্বলতা, ওই ভয় আপনার মধ্যে আর কাজ করবে না। আর যেই জিনিসগুলো নোট, এগুলো চেষ্টা করবেন দেয়াল বা সেখানে পড়তে বসেন আটকায় রাখতে। ওই মাথা ঘুরাবেন, চোখ ঘুরাবেন, কি হবে? চোখে পড়বে। আর অনলাইনে মেয়েরা যারা আছেন আয়নার মধ্যে আটকায় রাখবেন, মেকআপ করবে, মেকআপ করতে গেলেই মনে করেন চোখে পড়বে। হ্যাঁ, পারলে মেকআপ বক্সের ভিতরে উপরে হ্যাঁ কভার লাগাই রাখবেন, মেকআপ করতে গেলেই দেখবেন একটা করে কি কিউবের মান, স্কয়ারের মান, ঠিক আছে? তাহলে দেখবেন যে এগুলো মনে পড়বে, ঠিক আছে? তা আজকের ক্লাস এই পর্যন্তই। খোদা হাফেজ, ভালো থাকেন। আর অনলাইনকে বারবার করে বলছি এই ক্লাসের টপিকগুলো মৌলিক এবং মূলদ অমূলদ এটা আরেকবার রিপিট করবেন আপনারা, হ্যাঁ, আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।